ও টাকা দেবে ভাই, পোলাপান আমার দেখলে যেন ভাগে না যে সাইদুল স্যার কই, সাইদুল স্যার কই, খালি চিল্লাইবো কিন্তু। আসসালামু আলাইকুম। আপনারা কিন্তু অনেকে আমার কাছে অনুরোধ করেছিলেন, জব মেডিসিনের কাছে অনুরোধ করেছিলেন যেন সাইদুল স্যারের একটা সাজেশনমূলক একটা ক্লাস দেওয়া হয়। তো এই জন্য সাইদুল স্যারকে কিন্তু বলেছি একটা ক্লাস নেওয়ার জন্য, যেহেতু 29 তারিখ আপনাদের অনেকেরই পরীক্ষা আছে প্রাইমারির, আবার অনেকের আছে বিসিএস পরীক্ষা আছে 26 তারিখ। এই বিসিএস এবং প্রাইমারি পরীক্ষা যে সকল প্রশ্ন বারবার আসছে বিভিন্ন মন্ত্রণালয়ের চাকরি পরীক্ষা এবং আবার আসতে পারে, ওই ধরনের প্রশ্নগুলো নিয়েই কিন্তু আজকে সাজেশনমূলক জমজমাট একটা ক্লাস হবে। আর ক্লাসটা নেবেন কিন্তু আমাদের সাইদুল স্যার, গুলুগুলো স্যার, সাইদুল স্যার, সাইদুল স্যার, সাইদুল স্যার, ঠিক আছে? তাই আজকে ক্লাসটা কিন্তু সবাই উপভোগ করবেন, ঠিক আছে? তারা কিন্তু শেয়ার করতে হবে, ক্লাসটা কি করতে হবে, শেয়ার করতে হবে। ভাইয়া দেখেন এখানে কিন্তু বাংলা ক্লাস দেয়নি, কিন্তু লিখছি প্রাইমারি ও বিসিএস পরীক্ষার কমন উপযোগী ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ সাজেশনমূলক ক্লাস। ক্লিয়ার তো? ক্লিয়ার? দ্রুত 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 শেয়ার করতে হবে কিন্তু। সাইদুল স্যার কিন্তু আজকে একদম ফাটাই দেবেন কিন্তু, এখান থেকে কিন্তু পরীক্ষা কিন্তু একদম প্রশ্ন কমন পড়বে কিন্তু। দমে একটু শেয়ার করি সবাই, হ্যাঁ? আর এখন যারা আমাকে কল দিচ্ছেন একটু কল পরে দেন, সবাই একটু শেয়ার করেন। আমি নিজেও একটু শেয়ার করতেছি আজকে ক্লাসটা। আজকে ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যেটা সাইদুল স্যারের ক্লাস যারা আগে করেছেন তারা জানেন যে কতটা গুরুত্বপূর্ণ হয় এই ক্লাসটা, ঠিক আছে? কতটা অ্যামেজিং হয় এই ক্লাসটা, এটা কিন্তু আপনারা জানেন। দেখি তো দিছেন, কে কে শেয়ার করেছেন বলেন তো? হ্যাঁ, গুড গুড। আপনারা কিন্তু অনুরোধ করেছেন, আমি যখন সকালে যখন বাংলা সাজেশনমূলক ক্লাস নিয়েছিলাম তখন কিন্তু বলেছিলেন যাতে সাইদুল স্যারের একটা ক্লাস দেওয়া হয়। আপনারা কিন্তু বলেছিলেন যে সাইদুল স্যারের একটা ক্লাস দিতে হবে আর মমিনুল স্যারের ম্যাথমেটিক্সের একটা গুরুত্বপূর্ণ ক্লাস দিতে হবে, এবং আপনারা বলেছিলেন যে তৌহিদ স্যারের কিন্তু একটা বিজ্ঞান এবং আইসিটির ক্লাস দিতে হবে, যাতে আমাদের বিজ্ঞানের উপর কোনো মিস না হয়। ইনশাল্লাহ আগামীকাল কিন্তু আমরা তৌহিদ স্যারের একটা ক্লাস দিয়ে দিব এবং আগামীকাল আমাদের মমিনুল স্যারের একটা ক্লাস লাইভ ক্লাস দিয়ে দিব, ওকে? আর আজকে নিবন্ধনের লিখিত পরীক্ষারও ক্লাস দিব, মনে থাকে জানো? হ্যাঁ, আমি কেমন আছি? আমি ভালো আছি, জি আমি ভালো আছি, ভালো আছি। আমার খালি ফোন দিয়ে জ্বালাইতেছে। মরিয়ম ইসলাম, শাকিলা শাকি, গুড। শাকিলা শাকি কেমন আছেন আপনি? স্টোনিশ সুমন, স্যার আপনি কেমন আছেন? ভালো আছি। ফারহানা শারমিন 11 ডান, ভেরি গুড ফারহানা। তিনি কিন্তু আমাদের 11টা শেয়ার কিন্তু করেছেন। দেখি দেখি আর কে কে আছেন। স্যার প্রাইমারিতে আসবো এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো বেশি আলোচনা করলে ভালো হয়। ওকে, আলোচনা করব। ভাই আপনার ভাব দেখলে রাগ পায়, কার ভাব দেখো? এই সাইদুল ইসলাম ইমন নাকি আমার ভাব দেখলে তার নাকি রাগ পায়, ও রাগটাকেও কমাই দিতে পারো? ও আমি নাকি ভাব নিয়ে ও নাকি রাগ পায়। সাইদুল ইসলাম ইমন ভাইয়া লিখছে ভাই আপনার ভাব দেখলে রাগ পায়। শোন, কিছু কিছু শেষরা থাকবি আমাদের গ্রুপে, ঠিক আছে? এই শেষরা গুলো থাকলে এগুলো বের করে দেন গ্রুপ থেকে, ওরা একদম ডিলিট মারা বুড়িগঙ্গা নদীতে ভালাই দিতে হবে, ঠিক আছে? যেন আর জব মেডিসিনের ক্লাস সে কখনোই না করতে পারে, কারণ এর মতো পাগল আমাদের জব মেডিসিন পেজে দরকার নাই। পাগল ছাগল দু একটা থাকবে। স্যার আমি আপনার কমেন্ট পড়ান না। আচ্ছা, কেন তোমার কমেন্ট পড়ে? রুকায়া তাসলিম রাকা, তোমার কমেন্ট আমি পড়ি না? আচ্ছা, পড়লাম তো। মিসেস আয়েশা আক্তার, গুড, পড়াইলাম তো। আর কে আছেন দেখি? আমাদের ছেলেরা কমেন্ট করে না কেন? মিল্টন চাকমা অয়ন, গুড। স্যার কেমন আছেন? খুবই ভালো আছি। আমাদের অলরেডি 494 জন হয়ে গেছেন। সাইদুল স্যার কিন্তু আসতেছেন, তার আগে আমি একটু কথাবার্তা বলি। সেটা হলো পরীক্ষায় কিন্তু খুব সাবধান। যারা নিবন্ধন পরীক্ষা দিয়েছিলেন তারা কিন্তু কি করছে, অনেকে বলছে আমি রেজিস্ট্রেশন নম্বরে ভুল করেছি, এবং অনেকে কি করছেন সেট কোড ভরাট করেন নাই, ঠিক আছে? এই যারা সেট কোড ভরাট করেন না এবং যারা কি করেন এই যে রেজিস্ট্রেশন নাম্বার ঠিকমতো আপনারা লেখেন না, তাদের কিন্তু খুব কিন্তু একদম কি পরীক্ষাটা বাতিল হয়ে যাবে। আমাকে কিন্তু বলছে স্যার আমি উপরে সেট কোড ভরাট করে না, কিন্তু ভিতরে করছি। ভাইয়া উভয় জায়গায় করতে হবে। এই সাইদুল স্যার কি করে জানেন? 1000 শেয়ার না হলে সে নাকি লাইভ ক্লাস নিবেই না। এই সাইদুল স্যার স্পেশাল নাকি কিছু বানাই নিয়ে আসছে, কি নিয়ে আসছে আল্লাহ জানে। আপনার গার্লফ্রেন্ড কিছু বানাই দিছে নাকি? হ্যাঁ, কথা বল নাকি? হ্যাঁ না ভাই, আমি সকাল ক্লাস নিয়ে সবাই কিন্তু অনুরোধ করছিল যে সাইদুল স্যার একটা ইংরেজি ক্লাস লাগবে, হ্যাঁ সবাই রিকোয়েস্ট করেছিল যাতে কমন পায়। সবাই কিন্তু স্যার অনেক টেনশনে আছে, যেহেতু 29 তারিখ পরীক্ষা, খুবই টেনশনে আছে। আচ্ছা যাই হোক, সাইদুল স্যারের জন্য একটা হাততালি দাও, বাসায় বসে বসে দাও, ঠিক আছে? কি ভাই এই যে ছবি দিয়েছেন ভাই, ভাই আমি জায়গা ভাই, আমি জায়গা। এ ভাই আপনারা একটু কমেন্ট করেন, তারপরে কমেন্ট করেন যে ছবি দিছে এ যদি কোনো কিছু কম, ঠিক আছে? দেন এই ছবি দেখলে কোনো মেয়ে কি রাতে ঘুমাইতে পারবো? ঠিক মতো গন্ত ভাই, সত্য কথা গন্ত। আচ্ছা আপনারা একটু কমেন্ট করেন, এইরকম ছবি যদি দেয় কোনো মেয়ে যদি দেখে, ভাই ভাই দেখেন
আরে ভাই ঘুমাইও না তো ভাই। ছবি দেওয়া হয়েছে, ওই অনেকে আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে আপলোড করে দেয়, তো আপলোড করে দিলে দেখা গেলো যে আমাদের নিজের ভাই আপনি কোনো সোনার অ্যাড দিছেন? না 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 ভাই তিব্বত সোনা, ওই দিন একটা ফেসবুকে পোস্ট দেখলাম, বুঝছেন, তিব্বত সোনা নাকি পাকিস্তানের একজন বিখ্যাত নায়ক, উনি একটা তিব্বত সোনা অ্যাড দিত, উনি নাকি শেভ করার পর ওই তিব্বত সোনা মাখতো, তিব্বত সোনা মাখলে নাকি চেহারা সুন্দর হয়। আর আপনার রূপের রহস্যটা কি জাতি জানতে চায়? ফ্যাক্ট হচ্ছে আমরা তিনজন, আমি মইনুল হোসেন নাসির সবসময় একই দোকান থেকে মালামাল ক্রয় করি। আমরা যতবার স্নো কিনতে যাই তো বলে স্যার এটা তো নাসির নিয়ে গেছে স্টক আউট, আর স্নো থাকে না আর কি, অন্য সব পাওয়া যায়, স্নো থাকে না। তা আপনি কি ভ্যান হ্যান্ডসাম না ওই তিব্বত সোনা, কোনটা মারছেন? প্রিয় ভাই বোন, খুব দ্রুত শেয়ার করে দিই, আমরা কিন্তু দেরি করবো না ইনশাআল্লাহ। শোনেন না প্রিয় ভাই বোন আমার, আপনারা হয়তো জানেন যে আমাদের ক্লাসগুলো, আমাদের নাসির স্যার যখন বাংলা ক্লাস নেয়, এটা শুধু প্রাইমারির জন্য না, হ্যাঁ, শুধু বিসিএস এর জন্য না, শুধু নিবন্ধনের জন্য না, বরং সবার জন্য। কারণ বাংলার সমাজ প্রকৃতি পত্র থেকে কিন্তু সব পরীক্ষা প্রশ্ন আসে। আজকের যে ইংরেজি ক্লাস, যদিও লেখা রয়েছে যে প্রাইমারি তৃতীয়দেবের জন্য বাছাইকৃত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু মজার ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, যদিও প্রাইমারির জন্য স্পেশালি বাছাই করা, কিন্তু ব্যাপারটা এমন না যে শুধু প্রাইমারিতে আসবে। এই সেম প্রশ্নগুলোই বিসিএস এ আসে, প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, এবং অন্যান্য সকল পরীক্ষা কিন্তু এখান থেকেই প্রশ্নগুলো আসে। তো আজকে যারাই চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, সে যেই হোক, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, 11 থেকে 20তম গ্রেড, ভার্সিটি, মেডিকেল, নার্সিং, যে কোনো স্টুডেন্ট আজকের ক্লাস থেকে উপকৃত হবে। তো সবাই আমরা শেয়ার করে ডান লিখে দেই, আমরা কিন্তু এখনই ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ, আমরা দেরি করবো না ইনশাআল্লাহ। গুড, সবাই শেয়ার করে ডান লিখে দিয়েছেন, অনেক ধন্যবাদ। হ্যাঁ, সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু নাসির স্যারের এই বইটি পেয়ে যাবেন, ঠিক আছে? নাসির স্যার এই বইটি পেয়ে যাবেন। দেখেন, এই ক্যারিয়ার প্লাস বাংলা বইটি শুধু বই না, এটি একটি অনবদ্য উপহার নাসির স্যারের পক্ষ থেকে। স্যার আলহামদুলিল্লাহ অক্লান্ত পরিশ্রম করে এই বইটা সাজিয়েছেন। বেশিরভাগ পরীক্ষা এখানে 20 থেকে 20 কমন থাকে, 25 থেকে 25 বাংলায় কমন থাকে। তো এই বইটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, সর্বোচ্চ শেয়ারকারী। আমরা দেরি করবো না, ক্লাস শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। এখনো কিন্তু 1000 হয় নাই, আমরা সবাই শেয়ার করে দিলে এতক্ষণ লাগতো না, কিন্তু এতক্ষণ 1000 হয়ে যেত, এটা কোনো কথা? হ্যাঁ 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 হ্যাঁ। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, মাফ করে দিন, অনেকে কল দেন, আমরা আসলে ব্যস্তর কারণে রিসিভ করতে পারি না, এই জন্য সত্যি দুঃখিত। ভাই শেয়ার করে দিই সবাই, আমরা এখনই ক্লাস শুরু করে দেবো, দ্রুত দ্রুত। গুড, সবাই শেয়ার করে লিখে দিয়েছেন, গুড। আচ্ছা, আমরা দেরি করবো না, আমাদের ভাই বোনদের সময় অনেক মূল্যবান, আমরা এখনই শুরু করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, খেয়াল করে দেখেন, which one is the correct passive form of who will do the work? This is really very important প্রশ্ন। আপনারা জানেন যে প্রাইমারিতে ভয়েস নারেশন থেকে প্রশ্ন থাকেই থাকে, তো এই জন্য এই হচ্ছে ব্যাপার। এই যে একটা প্রশ্নটা, আমি অনেক প্রশ্ন কিন্তু ছিল ভয়েস থেকে, কিন্তু আমি সব প্রশ্ন নেই নাই প্রিয় ভাই বোন আমার, যেহেতু এখন প্রাইমারি সর্বশেষ মুহূর্তে, এই মুহূর্তে এমন কিছু প্রশ্ন নিয়েছি যেগুলো থেকে হয়তো হুবহু অনেক প্রশ্ন আপনি কমন পেয়ে যেতে পারেন। আজকের এই ক্লাসটা বলতে পারেন ব্লেসিং। নিবন্ধন পরীক্ষার আগে আমরা একটা ক্লাস নিয়েছিলাম, ইংরেজিতে অ্যারাউন্ড 10 থেকে 12টা কমন পড়ছে একটা ক্লাস থেকে। ভাই একটু জানেন, যারা ক্লাস করছেন সত্যি করে বলেন তো, ইট ইজ হাই টাইম বলছিলাম, তারপরে যে ফাদারলি, অ্যাডজেক্টিভ, এগুলো বলছিলাম কিনা, অ্যাজ ইফ, অ্যাজ দোর ব্যবহার বলছিলাম, হুবহু কমন পাইছেন কিনা? একটা ক্লাস থেকে কিন্তু 10-12 মার্ক কমন ছিল আলহামদুলিল্লাহ। এই জন্য আজকের এই ক্লাস থেকে হয়তো অনেক মার্কস কমন পাইতে পারেন, তো মন দিয়ে ক্লাসটা করেন, আর কিছু বলবো না ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। আচ্ছা দেখেন, প্যাসিভ থেকে অনেক কিছু ছিল, কিন্তু আমি এই প্রশ্নটা নিয়েছি এই কারণে যে হু এর ব্যবহারটা অনেক পরীক্ষায় চলে আসে। তো হু থাকলে ন্যাচারালি যেটা হয় প্রিয় ভাই বোন আমার, এখানে একটা জাস্ট মজার ব্যাপার, বাই হোম হবে। খুব মনোযোগ প্রিয় ভাই বোন আমার, হু থাকলে কি হবে? বাই হোম হবে। হু থাকলে বাই হোম হবে। যখন এই ছোট্ট একটা ক্লু জানা থাকবে, আপনারা দেখেন অপশন ডি কাটা, কেন বাই হোম নাই মানে কাটা। অপশন এ কাটা, কেন বাই হোম নাই মানে কাটা। বাই হোম নাই মানে কাটা। আমাদের লাগবে কি ভাই? বাই হোম। আপনি যখন আগাবেন প্রিয় ভাই বোন আমার, পরীক্ষার হলে আনসার করার জন্য আপনাকে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে এবং সুপরিকল্পিতভাবে আগাইতে হবে। আপনি যদি আন্দাগুন্দা আগান প্রিয় ভাই বোন আমার, আপনি কিন্তু ভুল করে ফেলবেন বা উল্টাপাল্টা করে ফেলবেন। তো খেয়াল করে দেখেন, এখানে জাস্ট আগানোর সিস্টেমটা কি, যেহেতু হু আছে, হু থাকলে বাই হোম হবে, তাহলে বাই হোম নাই মানে কাটা, বাই হোম নাই মানে কাটা। দেখেন এখানেও বাই হোম আছে, এখানেও বাই হোম আছে, কিন্তু খেয়াল করে দেখেন, যদিও দুইটা প্রশ্নের শুরুতে বাই হোম আছে, তবু এই দুইটার মধ্যে আমাকে ডিসাইড করতে হবে কোনটা শুদ্ধ। দেখেন এই বাক্যটা কি জন্য ভাইয়া? ইন্টারোগেটিভ বাক্য। আচ্ছা, ইন্টারোগেটিভ বাক্যের স্ট্রাকচারটা কি জন্য ভাইয়া? মনে আছে? ইয়েস, মনে আছে। আগে ভার্ব, পরে সাবজেক্ট, আগে ভার্ব, পরে সাবজেক্ট, আগে ভার্ব, পরে সাবজেক্ট। তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ বাক্যের স্ট্রাকচার। আগে ভার্ব থাকবে, পরে সাবজেক্ট থাকবে, আগে ভার্ব থাকবে, পরে সাবজেক্ট থাকবে। তো খেয়াল করে দেখেন, আপনি এখানে আগে সাবজেক্ট কেন দিলেন, কেন দিলেন, কেন দিলেন? তার মানে আগে সাবজেক্ট হবে না। খুব মনোযোগ প্রিয় ভাই বোন আমার, দেখেন কেমনে প্রশ্ন বানায়। অ্যাসার্টিভ সেন্টেন্সে আগে সাবজেক্ট পরে ভার্ব হয়, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে আগে ভার্ব পরে সাবজেক্ট হয়। যেহেতু এই বাক্যটা ইন্টারোগেটিভ বাক্য বা সেন্টেন্স, আপনি আগে কেন সাবজেক্ট দিলেন? আগে ভার্ব দিতে হবে, পরে সাবজেক্ট। তাহলে এই যে আগে ভার্ব, পরে সাবজেক্ট, আগে ভার্ব, পরে সাবজেক্ট, আগে ভার্ব, পরে সাবজেক্ট, তার মানে আনসার হবে। তাহলে খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায় আর আমরা কেমনে আনসার করি। আমি আবার বলছি,
নিবন্ধন পরীক্ষার আগে আমরা একটা ইংরেজির সাজেশন ক্লাস নিয়েছিলাম, ওই একটা ক্লাস থেকে অ্যারাউন্ড 10-12 মার্ক কমন ছিল। তো আজকের এই ক্লাস থেকে অনেক মার্কস হয়তো কমন পেয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। জন্য মন দিয়ে ক্লাসটা করেন, আশা করা যায় কাজে লাগবে এবং খুব খুশি হবেন, এবং যে কোনো পরীক্ষার্থী, যে কোনো কেউ বিসিএস প্রাইমারির মতো সবাই ক্লাসটা করতে পারবেন ইনশাআল্লাহ। আই হ্যাভ এ বুট মেড অফ উড, খুবই মজার একটি প্রশ্ন, খুবই মজার একটি প্রশ্ন। বলা হচ্ছে দ্য আন্ডারলাইন ফ্রেজিস, মানে এই ফ্রেজটা আসলে কি ধরনের ফ্রেজ এটা জানতে চাইছে। তো খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে এটা হচ্ছে ভাইয়া V3, খুব মনোযোগ, এটা হচ্ছে কি ভাইয়া V3 অথবা ভার্ব আইএনজি। সো V3 এবং ভার্ব আইএনজি এই দুইটার আগে যদি প্রিয় ভাই বোন আমার নাউন থাকে, কি থাকে দেখেন তো প্রিয় ভাই বোন আমার, নাউন আছে, নাউন আছে, নাউন থাকে, তাহলে সেটা সাধারণত এই অংশটা সাধারণত পার্টিসিপল ফ্রেজ হয়। আমি আবার বলছি, মনোযোগের সাথে খেয়াল করতে হবে, তাহলে আজীবন কাজে লাগবে। কোনো একটা V3 অথবা ভার্ব আইএনজির আগে যদি নাউন থাকে, আমি আবার বলছি কোন একটা V3 অথবা ভার্ব আইএনজির আগে যদি নাউন থাকে, কি থাকে বলেন, নাউন থাকে, তাহলে সেটা সাধারণত পার্টিসিপল ফ্রেজ হয়, পার্টিসিপল ফ্রেজ হয়। সেটা কি হয় ভাইয়া, পার্টিসিপল ফ্রেজ হয়। যদি ভার্ব আইএনজি থাকে তাহলে সেটা হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। যদি ভার্ব আইএনজি থাকে প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি V3 থাকে তাহলে সেটা হয়ে যায় পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। সো খেয়াল করে দেখেন ভাইয়া, স্পষ্ট দেখা যাচ্ছে এটা মেড আছে বা V3 আছে, কি আছে ভাইয়া, V3। সো মেক এর V3 মেড, সো যেহেতু V3 আছে তার মানে এটা হয়ে গেল প্রিয় ভাই বোন আমার পাস্ট পার্টিসিপল। তার মানে এখানে পাস্ট পার্টিসিপল নাই মানে কাটা, পাস্ট পার্টিসিপল নাই কাটা, পাস্ট পার্টিসিপল নাই কাটা, একটা অপশন আছে পাস্ট পার্টিসিপল, তার মানে आंसर হবে ডি, পাস্ট পার্টিসিপল ফ্রেজ। আমি আবার বলছি, আমি জেনে শুনে বলছি, সজ্ঞানে বলছি, বুঝে শুনে বলছি। নিবন্ধন পরীক্ষার আগে একটা ক্লাস নিয়েছিলাম, ওখানে একটা ক্লাস নিয়েছিলাম আলহামদুলিল্লাহ ইংরেজি সাজেশনমূলক, ওই ক্লাস থেকে এখন 10-12 মার্ক কমন ছিল। আজকের এই ক্লাসটা আপনার জন্য সাজেশনমূলক ক্লাস, তো মন দিয়ে ক্লাসটা করেন, হয়তো এই ক্লাস থেকে হুবহু অনেক প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন। আমি দুঃখিত এতবার বলার জন্য, কারণ আমি গুরুত্ব বোঝাতে যাচ্ছি। তো যারা বুঝবেন ক্লাসটা করবেন, উপকৃত হবেন। আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, কোন একটা ফ্রেজের এখানটাতে শুরুতে যদি V3 থাকে অথবা ভার্ব আইএনজি থাকে এবং তার আগে যদি নাউন থাকে, তাহলে সেটা একটা পার্টিসিপল হয়। কি হয় ভাইয়া, সাধারণত পার্টিসিপল ফ্রেজ হয়, পার্টিসিপল ফ্রেজ। যদি ভার্ব আইএনজি থাকে সেটা হয় প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি V3 থাকে তাহলে সেটা হয় যায় পাস্ট পার্টিসিপল। সো এখানে যেহেতু V3 আছে তার মানে এটা হবে পাস্ট পার্টিসিপল। বাস, ক্লিয়ার ভাই, ক্লিয়ার। সবাই একটু বলেন ক্লিয়ার কিনা, একটু জানাবেন মেহেরবানি করে, ক্লিয়ার কিনা, ক্লিয়ার। মজার ব্যাপার হচ্ছে এই বাক্যটা কিন্তু এমন ছিল না, এটা ছিল আসলে একটা ক্লজ, উইচ আসলে অনেক কিছু পড়াইতে মন চায় কিন্তু সময়ের কারণে আবার অনেক সময় ব্যাক করে চলে আসি। ঠিক আছে, এই দেখেন, আই হ্যাভ এ ম্যাট হুইচ ওয়াজ মেড অফ উড, সরি আই হ্যাভ এ বুট, আমার একটা নৌকা ছিল, হুইচ ওয়াজ মেড অফ উড, যেটা উড দিয়ে বা কাঠ দিয়ে বানানো ছিল। সো এটা হচ্ছে ভাইয়া ন্যাচারালি একটা অ্যাডজেক্টিভ ক্লজ, এই অংশটা হুইচ ওয়াজ মেড অফ উড, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। সো এই অ্যাডজেক্টিভ ক্লজকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বানানো যায়, জাস্ট সাবজেক্ট এবং ভার্ব কেটে দিলে সেটা ফ্রেজ হয়ে যায়। এবং মজার ব্যাপার হচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, ফ্রেজের দৃষ্টিকোণ থেকে এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং পাস্ট পার্টিসিপল ফ্রেজ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং পাস্ট পার্টিসিপল ফ্রেজ। ঠিক আছে, আবার চাইলে আপনি এটাকে ক্লজ বানাইতে পারবেন, এটা সাবজেক্ট ভার্ব দিয়ে দিলে সেটা ক্লজ হয়ে যাবে, আবার সাবজেক্ট ভার্ব কেটে দিলে সেটা ফ্রেজ হয়ে যাবে। তো যাই হোক, এত ডিপে যাচ্ছি না এখন আর। ওকে, পরের প্রশ্ন, দিস ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমরা অনেকবার বলছি, অনেকবার পড়াইছি, আবার একটু খেয়াল করে দেখেন কেমনে প্রশ্ন বানায়। দেখেন, পুর মানে প্রিয় ভাই বোন আমার একজন গরিব, কয়জন গরিব প্রিয় ভাই বোন আমার, একজন গরিবকে বোঝায়। আমি গরিব, তুমি গরিব, তোমার বাবা গরিব, তোমার দাদা গরিব, তোমার 14 গোষ্ঠী গরিব। আচ্ছা তাই, আচ্ছা তো পুর মানে আসলে একজন গরিবকে বোঝায়, কিন্তু দা পুর মানে গরিবরা। আচ্ছা ভাই, রিচ মানে হচ্ছে ভাইয়া ধনী, অর্থাৎ একজন ধনীকে বোঝায়, আই এম রিচ, আমি ধনী। আর দা রিচ মানে ধনীরা। আরো আছে প্রিয় ভাই বোন আমার ব্রেভ, ব্রেভ মানে একজন সাহসী, কিন্তু দা ব্রেভ মানে সাহসীরা। তার মানে কিছু অ্যাডজেক্টিভ আছে যাদের পূর্বে আর্টিকেল দা দিলে সেটা কাউন্টেবল প্লুরাল নাউন হয়ে যায়। আমি আবার বলছি আপনাদের সুবিধার্থে, এটা একটা অ্যাডজেক্টিভ, পুর একটা অ্যাডজেক্টিভ, রিচ একটা অ্যাডজেক্টিভ, ব্রেভ একটা অ্যাডজেক্টিভ। সো কিছু অ্যাডজেক্টিভ আছে যাদের পূর্বে আর্টিকেল দা ব্যবহার করলে সেটা কাউন্টেবল প্লুরাল নাউন হয়ে যায়, মানে সেটা নাউন হয়ে যায় এবং সেটা প্লুরাল নাউন হয়। ঠিক আছে ইনশাআল্লাহ, ওকে ফাইন। তো খেয়াল করে দেখেন ভাইয়া, ব্লাইন্ড মানে ভাইয়া অন্ধ বা কানা, কিন্তু দা ব্লাইন্ড মানে কানারা, আর যদি মহিলা হয় তাহলে হবে কানিরা। ঠিক আছে, ওকে ফাইন। তারপর আরো আছে, যেমন ধরেন পায়াস মানে ধার্মিক, আর দা পায়াস মানে ধার্মিকরা। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে একটু খেয়াল করে দেখেন ভাইয়া, এই পৃথিবী থেকে একজন দুজন গরিব নাকি কোটি কোটি মানুষ? কোটি কোটি মানুষ গরিব। এই পৃথিবীতে একজন দুজন ধনী না কোটি কোটি মানুষ ধনী। তার মানে এই পৃথিবীতে অনেক মানুষ গরিব, অনেক মানুষ ধনী, অনেক মানুষ ধার্মিক, অনেক মানুষ কানা, অনেক মানুষ ডট 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 ডট। তাহলে এত মানুষের সাথে ভার্বটা কি হবে না আর হবে? অফকোর্স আর হবে। তাহলে দা পুর আর দ্য রিচ আর দ্য বেড আর দ্য ব্লাইন্ড আর দ্য পায়াস আর হবে, এদের সাথে সারা জীবন ভার্বটা কি হবে? আর হবে।
এটা একটা মজার ব্যাপার। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই যে এইগুলা কিন্তু বাই ডিফল্ট অ্যাডজেক্টিভ, সব অ্যাডজেক্টিভের পূর্বে কিন্তু আর্টিকেল দিলে প্লুরাল নাউন হয় না। যেমন ধরেন কথার কথা গুড, আপনি এটা ভাবে আগে আবার দা দিয়ে বললেন না যে গুড মানে ভালো আর দা গুড মানে ভালোরা, এমন হয় না কিন্তু। আবার যেগুলো লিখে দিচ্ছি এগুলোই সাধারণত এর ধরনের কয়েকটা আছে, ঠিক আছে। তো যাই হোক, এখন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে কয়েকটা ভুল হয় পরীক্ষার হলে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। তিনটা জিনিস আমি বলে দিচ্ছি, এই তিনটার যে কোনো একটা কমন পাইতে পারেন। সেটা হচ্ছে, এক হচ্ছে যখন আপনি এটাকে কাউন্টেবল প্লুরাল বানাইতে চাইবেন তখন এটার পূর্বে অবশ্যই দা থাকতে হবে, কিন্তু আনফরচুনেটলি পরীক্ষা দা থাকবে না। তাহলে যেই অপশনে দা থাকবে না ওই অপশনটা কাটা। আবার বলছি, এখানে দা যখন আপনি প্লুরাল বানাইতে চাইবেন তো দা তো দিতেই হবে। তো পরীক্ষার হলে দা বা দি যাই বলেন না এটা থাকবে না কোনো কোনো অপশনে, তাহলে যে অপশনে দা থাকবে না ওই অপশন কাটা, ঠিক আছে ইনশাল্লাহ। এক আর দুই নম্বর হচ্ছে ভাইয়া, এই দাপুর অথবা দা রিচ এদের সাথে ভার্বটা সবসময় আর হবে। কেন? আপনারা অলরেডি বুঝে গেছেন দাপুর মানে গরিবরা, ধনীরা, অনেক মানুষ। তাহলে পরীক্ষার হলে থাকবে এদের সাথে ইজ, তাহলে যে অপশনে ইজ থাকবে এটা কাটা। দুইটা ভুল, তাহলে একটা ভুল হচ্ছে দা থাকবে না, আর একটা ভুল হচ্ছে ইজ থাকবে। আর আরেকটা ভুল হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এদের সাথে অনেক সময় এস থাকবে, পুরস, রিচ এমন থাকবে। তো খেয়াল করে দেখেন ভাইয়া, আপনি কি জীবনে কোনোদিন অ্যাডজেক্টিভের সাথে এস দিতে পারবেন? অ্যাডজেক্টিভের কখনো প্লুরাল হয় না, হয় না, হয় না। আপনি কি বলতে পারেন শি ইজ এ গুডস গার্ল? আপনি যদি তাকে বলেন শি ইজ এ গুডস গার্ল, হ্যাঁ হ্যাঁ স্বামী, হ্যাঁ দেব, হ্যাঁ লাগলে লোক ভাড়া করে আপনার পিড়াইবো। তো আপনি এটা বলা যায় না, কারণ গুডস মানে হচ্ছে পণ্য। আপনি যদি বলেন শি ইজ এ গুডস গার্ল, সে একটা পণ্য বালিকা, মায়ের একটা মাটিতে পড়বে না। তো গুডস বলা যাবে না, তার মানে অ্যাডজেক্টিভের সাথে কখনো প্লুরাল হয় না। গুডস, স্মার্টস, বিউটিফুলস এমন হয় না, কিন্তু পরীক্ষা কিন্তু এস থাকবে। তাহলে যে অপশনে এস থাকবে এদের সাথে অপশন কাটা। তাহলে কয়টা ভুল বললাম? তিনটা। আর্টিকেল থাকতেই হবে, থাকবে না। এদের সাথে আর হবে ভার্বটা, আরও থাকবে না, ইজ থাকবে। এবং এদের সাথে কি বলে এস থাকবে না, থাকার কথা না, কিন্তু এসটা দিয়ে রাখবে। যাই হোক, এখন আমরা একটু প্রশ্নটা দেখি আমরা মিলে কিনা। আরে দেখেন না, সরাসরি কাউন্ট বেড়ে গেছে, এস দিছে। এই পুরোর সাথে কি এস হয়? অ্যাডজেক্টিভের সাথে কখনো এস হয় না, হয় না, হয় না, হয় না, হয় না, হয় না, মানে এস কেন দিলেন কাটা? তারপর খেয়াল করে দেখেন ভাই কেমনে প্রশ্ন বানায়, আবার দিছে এস কেন দিলেন, এস কেন দিলেন? আরে ভাই অ্যাডজেক্টিভ কি প্লুরাল হয়? গুডস হয়, ব্যাডস, গুডস, স্মার্টস, বিউটিফুলস এমন আসলে হয় না প্রিয় ভাই বোন আমার, এটাও কাটা। দা পুর ইজ, এটা কোনো কথা? পুর কি ইজ হয় ভাই? ওই পুর কি ইজ হয় বলেন? আরে ভাই পুর মানে গরিবরা, এটার সাথে ইজ হবে না, হবে না, হবে না, হবে না। দেখেন একটা প্রশ্ন থেকে কটা জিনিস শিখলাম, একটা, দুইটা, তিনটা। তার মানে অবশ্যই পুর মানে গরিবরা, ভার্বটা আর হবে এবং আর্টিকেল দা থাকতে হবে, সব ঠিকঠাক আছে অপশন বিতে। দ্য পুর আর নট অলওয়েজ ডিসঅনেস্ট, গরিব হলেই সবসময় অসৎ হয় না। দ্য পুর আর নট অলওয়েজ ডিসঅনেস্ট, গরিবরা সবসময় অসৎ হয় না, গরিবদের মধ্যে অনেক সৎ মানুষ থাকে। বা একটু বলবেন প্লিজ প্রিয় ভাই, আমার ক্লিয়ার কিনা একটু বলতে হবে। 3 নাম্বারটা ক্লিয়ার হইলে 3 কে লিখেন কমেন্টে যে ভাই 3 নাম্বারটা শুধু ক্লিয়ার না, কলিজায় ঢুকে গেছে, কলিজায় ঢুকে গেছে। এবং একটা প্রশ্ন থেকে আমরা আলহামদুলিল্লাহ কতগুলো ইনফরমেশন শিখি। এই জন্যই বলি যে ভাই ক্লাসগুলো করেন করেন করেন। আমি আবার বলছি, যদিও আজকের এটা প্রাইমারি সাজেশন ক্লাস, নিবন্ধনের সাজেশন ইংরেজি ক্লাস থেকে আমরা একটা ইংরেজি ক্লাস নিয়েছিলাম, একটা ইংরেজি ক্লাস থেকে আরো 10-12টা প্রশ্ন কমন পড়ছে আলহামদুলিল্লাহ। তো আজকের এই ক্লাস থেকে অনেক প্রশ্ন কমন পড়বে প্রাইমারি 3য় ধাপে। এবং মজার পর হচ্ছে এই ক্লাসটা সবার জন্য আলহামদুলিল্লাহ, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, ইউনিভার্সিটি, মেডিকেল, নার্সিং সবার জন্য। তাহলে সবাই মন দিয়ে করবেন, সবাই উপকৃত হবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, 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 গুড। চলো আমরা সামনে জায়গা ক্লিয়ার হইলে ওকে ফাইন। পরের প্রশ্ন, হি স্লিপস, স্লিপস হবে এখানে, ওকে। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, অফকোর্স স্লিপস হবে, আনলে স্লেপ্ট হবে। তো যাই হোক, হি স্লিপস আ সাউন্ড স্লিপ, মানে বলতেছে সে ঘুমিয়েছে বা মানে স্লেপ্ট হলে বাক্যটা আরো বেশি সুন্দর হইতো। যাই হোক, সাউন্ড স্লিপ বলতে বোঝায় খুব শান্তির একটা ঘুম, একদম নিঃশব্দের একটা ঘুম, আরামের একটা ঘুম, ভালো একটা ঘুম বুঝাচ্ছে এখানটাতে। যাই হোক, তো খেয়াল করেন ভাই, একটা বুদ্ধি শিখাইছিলাম, পৃথিবীর যেখানে দেবেন আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে, নিঃসন্দেহে সেটা নাউন হবে। আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে কি হবে? নাউন হবে। যেমন ধরেন এ বয়, তাহলে এ আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে বয়, তাহলে মানে বয় নিঃসন্দেহে নাউন। এবং এই মজার ব্যাপার হচ্ছে আর্টিকেলের পরে যা দেন এই পৃথিবীতে সব নাউন হয়ে যাবে। ইভেন আপনি আমাকে বসে দেন আমিও নাউন হয়ে যাবো। তাহলে এ বয়, এ গার্ল, এ ফাদার, এ মাদার যা বলেন আর্টিকেলের পরে সব নাউন হয়ে যাবে, সব নাউন হয়ে যাবে। একটা প্রশ্ন আসছিল, আমি একটু দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। একটা প্রশ্ন আসছিল একবার পরীক্ষায়, দিস ইজ দা গো, আই এম রিয়েলি সরি, দিস ইজ দা গো, একটা প্রশ্ন আসছিল, দেখেন কেমনে প্রশ্ন বানায়। দিস ইজ দা গো অফ দ্য ওয়ার্ল্ড, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। একবার প্রশ্ন আসছিল গো কি? সবাই তো জন্মের পর থেকে পড়ছি আল্লাহ, গো মানে তো যাওয়া, যাওয়া মানে তো একটা কাজ, কাজ মানে তো ভার্ব। তো সবাই আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি গো একটা ভার্ব। তো পরীক্ষায় ধুমায় আনসার করছে এটা ভার্ব হবে, BERB। অপশনে ধরেন ভার্ব ছিল না, কথা কথা অপশনে ভার্ব ছিল না আর কি, হ্যাঁ। তো একজনে জোর করে লেখা দিছে BERB, এটা এটা ভার্ব হবে, এটা ভার্ব, এটা ভার্ব হবে। স্যার অপশনে আপনি ভুলে দেন নাই, আমি লেখা দিছি, লেখা টিক চিহ্ন দিয়েছি। বলেন এটা ভার্ব হবে? বলেন জোরাজোরি করা যাবে? পরীক্ষা জোরাজোরি করতে পারবেন? জোরাজোরি পরীক্ষা হলে চলবে না প্রিয় ভাই বোন। সো লজিক্যালি আনসার করতে হবে।
বুঝছেন ভাইয়ের কথা? লজিক্যালি না মাজাক্কালি? লজিক্যালি, নট মাজাক্কালি। তো মজার ব্যাপার হচ্ছে দেখেন, এই যে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে, নিঃসন্দেহে এটা নাউন হয়ে গেছে, নাউন হয়ে গেছে, নাউন হয়ে গেছে। যদিও জন্মগতভাবে ভার্ব, কিন্তু এখানে সে ভার্ব না। কেন? আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকে, নিঃসন্দেহে নাউন হয়ে গেছে। ক্লিয়ার ইনশাল্লাহ? তাইলে এখানে নাউন হয়ে গেছে, গো এখানে নাউন হয়ে গেছে। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম আমরা ফাইনালি, সেটা হচ্ছে ভাইয়া, আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে, সে যাই থাক নাউন হয়ে যাবে। ঠিক আছে ইনশাল্লাহ? নাউন হয়ে যাবে। কিছু এক্সেপশনাল হয়তো থাকতে পারে, কোনো ব্যাপার না, পৃথিবীতে এমন কিছু নাই যেটা এক্সেপশনাল নাই, কিন্তু বেশিরভাগ সময় এটাই হবে ইনশাআল্লাহ। তারপরে দেখেন আর্টিকেল পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, প্রথমটা অ্যাডজেক্টিভ হবে, পরেরটা কি হবে? নাউন হবে। যেমন ধরেন এ গুড বয়, এ গুড বয়। তাহলে এ হচ্ছে প্রিয় ভাই বোন আমার আর্টিকেল, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, বয় হচ্ছে নাউন। তাহলে আমার সাথে সাথে একটু বলেন, তাহলে আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন না, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। বিলিভ মি, আমি অনলাইন অথবা অফলাইন ক্লাসে আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছে, আমি খুব ফোর্স দিয়ে জিনিসটা পড়াই, কারণ এটা পারা মানে বিলিভ মি আপনার স্মার্টনেস অনেক বেড়ে যাবে। এটা আপনি পৃথিবীর বেশিরভাগ সেন্টেন্সের মধ্যে এটা পাবেন ইনশাআল্লাহ। তো আমি আবার বলছি, আপনারা জানি না রাগ করবেন কিনা, একটু সবাই একটু বলেন। আপনারা হয়তো অনেক সময় আমার সাথে মানে আমার ফিলিংস দেখে হয়তো অনেক সময় অবাক হন যে স্যার এত জোরাজোরি কান করে, আমরা না পড়লে স্যারের কি ক্ষতি। কিন্তু দেখেন আমরা আপনাদেরকে অনেক ভালোবাসি, আমরা চাই আপনারা পড়েন, আপনারা পারেন। সেই জন্য সবাই অনুরোধ বলবেন ইনশাআল্লাহ, বলেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। আরে বলেন না, আমি হয়তো শুনতেছি না, কিন্তু আপনার কানে তো আপনি শুনতেছেন, আপনি বলেন ইনশাআল্লাহ, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তাহলে পৃথিবীর যেখানে দেখবেন এই সিকোয়েন্সটা আছে, তাহলে আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। তাহলে একটু খেয়াল করুন, এটা কি জন্য? আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। সো এই জিনিসটার কারণে আপনার যে লাভটা হয়েছে প্রিয় ভাই বোন আমার, এটা খেয়াল করে দেখেন লাভটা কি। লাভ হয়েছে দেখেন, এই যে স্লিপ শব্দটা জন্মগতভাবে একটা ভার্ব, কারণ স্লিপ মানে আমরা সবাই জানি ঘুমানো, জন্মগতভাবে, জন্মগত মানে বুঝছেন তো, মানে বাই ডিফল্ট। হ্যাঁ, বাই ডিফল্ট এটা একটা ভার্ব, কিন্তু এখানে একটা ভার্ব না, এখানে ঠেলায় পড়া চিপায় পড়া কি হয়ে গেছে? আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর এটা নাউন। তার মানে জন্মগতভাবে ভার্ব হলো, এখানে একটা ভার্ব না, এখানে হয়ে গেছে নাউন। আবার সাউন্ড শব্দটা জন্মগতভাবে এটা নাউন, সাউন্ড মানে শব্দ, এই শব্দ এটা ছিল জন্মগতভাবে নাউন, কিন্তু এখানে সে নাউন না, এখানে হয়ে গেছে সে অ্যাডজেক্টিভ। মানে সবার পরিচয় উল্টাপাল্টা হয়ে গেছে। জন্মগতভাবে ভার্ব, এখানে হয়ে গেছে নাউন। জন্মগতভাবে এটা একটা নাউন, সাউন্ড শব্দ, কিন্তু এখানে হয়ে গেছে অ্যাডজেক্টিভ। এই যে এই সিস্টেমের কারণে ভাই আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। এই জন্য অনুরোধ করলাম যে সবাই একটু বলেন, বা সবাই খাতায় লিখে রাখেন, বা সবাই কমেন্টে লিখেন, বিলিভ মি আজীবন মনে থাকবে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। এরপর থেকে কিন্তু প্রিয় ভাই বোন আমার, আমি শুধু আর্টিকেলে টাচ করব, বাকি দুইটা কিন্তু আপনারা বলতে হবে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তো যাই হোক, এখানে সাউন্ড শব্দটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, সিস্টেমে পরে কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ক্লিয়ার ইনশাআল্লাহ? আর হি তো সাবজেক্ট, অথবা এটা প্রোনাউন, সাবজেক্টিভ প্রোনাউন, আর স্লেভড এটা ভার্ব, এটা আর্টিকেল, এটা সব পারলাম আমরা ইনশাআল্লাহ। হেয়ার হচ্ছে ভাই অ্যাডভার্ব, আর সাউন্ড তো এটা দেখলামই, ইজ হচ্ছে ভিভার্ব, এ হচ্ছে আর্টিকেল। বাস হয়ে গেল, প্রত্যেকটা ওয়ার্ড আমরা পেরে ফেললাম। সেভাবে যখন আপনি একটু কি বলে বিশ্লেষণ করে করে পড়বেন, অল্প থেকে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। তো এটাকে আমরা সহজ করে বলি সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স কারেকশন থেকে কিন্তু প্রচুর প্রশ্ন চলে আসে পরীক্ষায়, প্রচুর প্রশ্ন চলে আসে, এবং এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে এই জিনিসটা থেকে বিলিভ মি এমন একটা জিনিস শিখতে পারবেন আলহামদুলিল্লাহ, যেটা হয়তো জীবনে অনেকেই জানতেন না, আর যারা জানেন অনেকে হয়তো আমার থেকে শিখছেন। খুব মনোযোগ খেয়াল করে দেখেন। দেখেন ভাইয়া, এখানে একটা জিনিস আছে, অ্যাজ ডট 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 এস, তার মানে অ্যাজ ডট 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 এস আছে না? এই যে অ্যাজ ডট 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 এস, অ্যাজ ডট 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 এস। তো এটার একটা ব্যবহার আছে, সেটা খেয়াল করে দেখেন। কিছু ওয়ার্ড আছে যারা সমান চিহ্নের মতো কাজ করে। যেমন ধরেন সমান চিহ্নের আগে যদি 2 থাকে, তাহলে পরেও 2, নাকি পরে 3 থাকবে? বলেন না। আচ্ছা, সমান চিহ্নের আগে যদি 3 থাকে, পরে কি 4 হবে? না না না, পরেও 3। খুব মনোযোগ, ভালো আছে? আচ্ছা, সমান চিহ্নের আগে যদি 4 থাকে, পরে কি 5 থাকবে? না, পরেও 4। সমান চিহ্নের আগে যদি 5 থাকে, পরে কি 6? না রে পাগলা, পরেও 5। তার মানে এটা হচ্ছে সমান চিহ্নের বৈশিষ্ট্য। আগে যা, পরেও তা, আগে যা, পরেও তা, আগে 2, পরেও 2, আগে 3, পরেও 3। ঠিক সেম প্রিয় হবে না আমার। খেয়াল করে দেখেন, এই যে কিছু ওয়ার্ড আছে, যেমন ধরেন কথার কথা এন্ড, তারপর হচ্ছে অর, বাট, তারপর হচ্ছে ধরেন কথার কথা অ্যাজ ডট 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 অ্যাজ, অথবা ধরেন টি এইচ এন দেন, এইরকম কিছু ওয়ার্ড আছে যেগুলো সমান চিহ্নের মতো কাজ করে। তার মানে এদের আগেও যা, পরেও তা, আগে 2, পরেও 2, আগে 3, পরেও 3। মানে সহজ কথায় আগেও যা, পরেও তা, আগে যা, পরেও তা। তো একটু খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানে বলা হচ্ছে দেখেন কি আছে, এখানে একটা সাবজেক্ট আছে, যে অ্যাজ ডট 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 অ্যাজ, এর আগে কি আছে? সাবজেক্ট প্লাস ভার্ব আছে। খুব মনোযোগ দেখেন, সবগুলো আছে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে যেহেতু এই অ্যাজ ডট 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 অ্যাজ এর আগে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, তাহলে এটার পরেও সাবজেক্ট প্লাস ভার্ব লাগবে, সাবজেক্ট প্লাস ভার্ব লাগবে। এটাই হচ্ছে ভাইয়া
এই অ্যাজ ডট ডট অ্যাজ এর দাবি। তাহলে অ্যাজ ডট ডট অ্যাজ অথবা সো ডট ডট অ্যাজ অথবা দেন অথবা অ্যান্ড অর বাট যাই থাকুক না কেন, এগুলো সমান চিহ্নের মতো কাজ করে, যেটাকে এটার আরেকটা গ্রামাটিক্যাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেটা হচ্ছে মানে প্যারালালিজম বলে আর কি, প্যারালালিজম বা সমান্তরাল নীতি। যাই হোক, ওদিকে যাচ্ছি না, বুঝবেন না, আমি সহজ করে বাংলা ভাষা মানে বাংলায় বুঝাচ্ছি সাদামাটা হবে। তাহলে অ্যাজ ডট ডট অ্যাজ এর বৈশিষ্ট্য হচ্ছে বা এদের বৈশিষ্ট্য হচ্ছে এদের আগেও যা পরেও তা। সো খেয়াল করে দেখেন, সারা জীবন আমরা পড়েছি, এই দেখেন হি ইজ টলার না, দেখেন টলার দেন মি, সারা জীবন আমরা পড়েছি তাই না। তারপর আমরা কি বলি, হি ইজ বেটার দেন মি, হি ইজ বেটার দেন মি, তাই না, বলি কিনা বলেন, আমরা বলে ফেলি। কিন্তু আজকে দেখেন আমরা এই জিনিসটা জানলাম যে যেহেতু অ্যাজ ডট ডট এর আগেও যা পরেও তা, তার মানে আগে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, পরেও সাবজেক্ট প্লাস ভার্ব হইতে হবে। তাহলে দেখেন মাইন, ধরেন কথা আমরা ধরলাম এটা সাবজেক্ট, তাহলে আমরা কি এটার পরে ভার্ব দিতে পারবো, মাইন ইয়াম এমন কি বলা যায়, তার মানে এটা সাবজেক্ট হইতে পারে না, এটা পসেসিভ প্রোনাউন ফর্ম। তারপরে মাইসেলফ কি সাবজেক্ট হইতে পারে, প্রিয় ভাই বোন আমার, না, এটা তো রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা সাবজেক্ট হইতে পারে না, তারপরে এটাও হবে না। মি কি সাবজেক্ট হইতে পারে না, তার মানে এটাও হবে না। আই সাবজেক্ট হইতে পারে, তাহলে আই যদি সাবজেক্ট হয়, আই এর সাথে কি যেন হয়, ভার্বটা এম হয়। তার মানে মূলত বাক্যটা ছিল হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই এম, অথবা হি ইজ টলার দেন মি হবে না, আই এম, খুব মনোযোগ, অথবা হি ইজ বেটার দেন, বাক্যটা ছিল আই এম। তার মানে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব হবে। তো বাক্যটা মূলত এরকমই ছিল, কিন্তু বাক্যের সৌন্দর্যের স্বার্থে জাস্ট এমটাকে কেটে দেওয়া হয়। কেটে দিলে থাকলো কি ভাইয়া, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই। কেটে দিলে থাকলো কি ভাইয়া, হি ইজ টলার দেন আই, অথবা হি ইজ বেটার দেন আই। তার মানে আনসার হবে ডি। বা এই জিনিসটা জীবনে প্রথমবার জানলাম, যারা কমেন্টে একটু ফাস্ট লিখি, যে ভাই জীবনে এটা প্রথমবার জানলাম, সারা জীবন খালি মুখস্থ করছি, কি মুখস্থ, কিন্তু আজকে এটা লজিক্যালি জানলাম। ওই লজিক্যালি না মাজাক্যালি, লজিক্যালি, আজকে এটা লজিক্যালি জানলাম যে আলহামদুলিল্লাহ এটা এমন ব্যাপার। তাহলে দেন অ্যাজ ডট ডট অ্যাজ, সো ডট ডট অ্যাজ, অ্যান্ড অর বাট, এই জিনিসগুলো আসলে সমান, হ্যাঁ, এদের আগেও যা পরেও তা থাকতে হয়। আগে যেহেতু সাবজেক্ট প্লাস ভার্ব আছে, পরেও সাবজেক্ট প্লাস ভার্ব হবে, এগুলো সাবজেক্ট হইতে পারে না, এটা সাবজেক্ট হইতে পারে এবং এটার পরে ভার্ব আছে, কিন্তু বাক্যের সৌন্দর্যের সাথে এটা হাইড করে দেওয়া হয়, তখন বাক্যটা থাকে হি অ্যাজ গুড অ্যাজ আই এম। ক্লিয়ার? খুশি, ক্লাস কি ভালো লাগতেছে, মজা, ওই বলে। এই জন্য দেখেন এত চিল্লাচিল্লি করে যে ক্লাসগুলো করেন। দেখেন আমি আবার বলছি, আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, আজকের এই ক্লাস সবার জন্য, বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, ভার্সিটি বলেন, মেডিকেল বলেন, নার্সিং বলেন, আপনি যে ক্লাসের হন না কেন, সবার জন্য আজকের এই ক্লাস। এই জন্য ক্লাসটা সবার দেখা উচিত এবং সবাই শেয়ার করে রাখা উচিত, পরবর্তীতে চাইলে যেন জিনিসগুলো আবার দেখে আপনি রিভিশন দিতে পারেন। এই জন্য অনুরোধ থাকবে, সবাই শেয়ার করে ক্লাসটা রেখে দিবেন, ভালো হবে ইনশাআল্লাহ। এবং আপনার পরিচিত যারা আছে তারা, আপনার টাইম লাইনে যারা আছে তারাও ক্লাসটা দেখতে পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, যাই হোক, হ্যাঁ, বেসিক্যালি আজকের এই ক্লাসটা প্রাইমারি সাজেশনমূলক ক্লাস, কিন্তু ক্লাসটা সবার জন্য উপকার আসবে ইনশাআল্লাহ। পরের প্রশ্ন, অপটিমিস্টিক ইজ টু, আচ্ছা, চেয়ারফুল অ্যাজ পেসিমিস্টিক ইজ টু, মানে ইজ টু বলতে বোঝানো হচ্ছে যে কথার কথা, অপটিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী, তো বলা হচ্ছে একজন মানুষ যার জীবনে আশা থাকে যে আমি জীবনে ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ, ওকে, বা জীবনে অনেক বড় হবো, সামথিং এলস, ধরেন আপনার আশা আছে, তো আপনার জীবনে আশা আছে মানে কিন্তু আপনি হাসি খুশি থাকবেন, এন্ড দিস ইজ ভেরি ন্যাচারাল, আপনার মনটা ভালো থাকবে, তাই না? আমার আশা আছে, আমি বাড়ি কিনবো, গাড়ি কিনবো, আমি বিসিএস ক্যাডার হবো, ডট 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 একটা বিয়ে করবো, ফুটফুটে লাল টুকটুক একটা বাচ্চা হবে, জোস ডাক্তার বানাবো, তাই না বলেন? আচ্ছা, তো এই যে একজন মানুষ যদি আশাবাদী হয়, সাধারণত সেই মানুষটা হাসি খুশি থাকে কি না বলেন না? হাসি খুশি থাকে। কিন্তু একজন মানুষ যদি পেসিমিস্টিক, তার বিপরীত, পেসিমিস্টিক মানে হতাশাবাদী মানে বুঝছেন তো, মানে যার মধ্যে ডিপ্রেশন কাজ করে, তো যেই মানুষটার মধ্যে ডিপ্রেশন কাজ করে তার মুখে কি হাসি আসে বলেন? সে চাইলেও কি হাসতে পারে বলেন? যে মানুষটা ডিপ্রেশনে ভোগে সে চাইলেও হাসতে পারে না, মানে হতাশাবাদী, যার জীবনে কোনো আশা নাই, হতাশায় ভরা, সে চাইলেও হাসতে পারে না। তার মনটা সবসময় কি থাকে বলেন? আমার বলে দিতে হবে না আনসার, আপনারা পারবেন অটো। তার মনটা সবসময় কি থাকে বলেন না? মেঘ থাকে, মনে সবসময় কি থাকে? মেঘলা থাকে বা মেঘাচ্ছন্ন থাকে, তাই না বলেন? আচ্ছা, তার মানে তার মনটা সবসময় বিষণ্ণ থাকে। সো প্রেটি মানে তো বিষণ্ণ না, মিন মানে বিষণ্ণ, হেল্পফুল মানে বিষণ্ণ, গ্লুমি, এক্স্যাক্টলি, গ্লুমি মানে কি ভাই বলেন তো? বিষণ্ণ। আমি জানি না বিষণ্ণ বানান হয়েছে কিনা, কিন্তু আনসার হবে গ্লুমি। তাহলে অপটিমিস্টিক বা আশাবাদী মানুষ চেয়ারফুল মানে হাসি খুশি থাকে, পেসিমিস্টিক হতাশাবাদী মানুষ বিষণ্ণ থাকে বা মন খারাপ থাকে। ক্লিয়ার প্রিয় হবে না আমার? আমাদের চ্যানেলের নাম জব মেডিসিন ভাইয়া, আমাদের চ্যানেলের নামটাও এটাই, জব মেডিসিন লিখে সার্চ দিলে পেয়ে যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। পরের প্রশ্নটা দেখি প্রিয় ভাই বোন আমার, ড্যাশ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমি অনেক ফোর্স দিয়ে অনেকবার পড়িয়েছি, আমি আবার পড়াই দিচ্ছি। দেখেন এখানে কয়েকটা নদী, একটা হচ্ছে নদীর নামের পূর্বে, সবাই লিখে রাখেন, দেখেন নদীর নামের পূর্বে
আর্টিকেল দা বসে। কি বসে বলেন তো ভাইয়া? দা বসে। নদী নামের পূর্বে কি বসে? দা বসে। নদী নামের পূর্বে কি বসে রে ভাইয়া? দা বসে। আরেকটা ব্যাপার হচ্ছে ভাইয়া সুপারলেটিভ। সুপারলেটিভের পূর্বে কি বসে বলেন তো ভাইয়া? দা বসে। দুইটা লজিক। সুপারলেটিভের পূর্বে দা বসে, নদীর নামের পূর্বেও। কিন্তু প্রশ্ন কেমনে বানায়? সুপারলেটিভের পূর্বে দা দিবে না, আবার নদীর নামের পূর্বে কি দিবে না? দা দিবে না। এটা হচ্ছে প্রশ্ন বানানোর প্যাটার্ন। তো একটু খেয়াল করে দেখেন ভাই, স্পষ্ট দেখা যাচ্ছে নাকি ঘোলা? ওই স্পষ্ট দেখা যাচ্ছে নদীর নাম। পদ্মা একটা কিসের নাম? নদীর নাম। কিন্তু আপনি কেন দা দিলেন না, কেন দা দিলেন না, কেন দা দিলেন না? মানে যিনি প্রশ্ন বানিয়েছে তাকে আমরা রেসপেক্ট করি, আমরা বললাম, মজা করে বললাম যেন আজীবন মনে থাকে। তাহলে নদীর নামের পরে কেন দা দিলেন না? তাহলে এটা কাটা না বাদ? কাটাও বাদও। গুড। তারপর খেয়াল করে দেখেন সুপারলেটিভের পূর্বে দা হবে না, হবে না? তো কেন দা দিলেন না, কেন দা দিলেন না, কেন দা দিলেন না? তার মানে এটাও কাটা। তো মজার ব্যাপার হচ্ছে এটা কি সিঙ্গেল ভুল না ডাবল ভুল? ডাবল ভুল। এটা ভুল, কিন্তু ভুলের করে ভুল, ভুল স্কয়ার, ভুল স্কয়ার। হ্যাঁ, এটা হচ্ছে ভুল স্কয়ার, মানে ডাবল ভুল। ঠিক আছে, ওকে। তারপরে দেখেন এখানে আপনি হচ্ছে নদীর পূর্বে দা দিচ্ছেন, ভালো কথা। সুপারলেটিভের পূর্বে কেন দা দেন নাই? এটা সিঙ্গেল ভুল, এটাও সিঙ্গেল ভুল। তাহলে নদীর নামের পূর্বে দা হবে, সুপারলেটিভ। তার মানে আনসার হবে কি ডি। প্রশ্নটা কি খুব কঠিন? সত্যি করে বলেন, খুব কঠিন, কিন্তু পরীক্ষা অনেকবার আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে। এই জন্য ভাই জিনিসগুলো শিখে রাখলে হবে কি, কাজে লাগবে আপনাদের ইনশাআল্লাহ। ওকে ফাইন, পরের প্রশ্ন। আচ্ছা, এটা মনে হয় নারেশন নাকি? আচ্ছা, নারী বুড়ি অ্যাকশন থেকে একটা প্রশ্ন চলে আসছে। নারেশনে আমি একটা বুদ্ধি আপনাদেরকে শিখিয়েছিলাম যারা ফ্রি ক্লাস পাইছেন বা পেড ক্লাস। সেটা হচ্ছে দেখেন, থাকলে আমি তার, সবাই একটু লিখে রাখেন, আজীবন কাজে লাগবে। থাকলে, গুড, থাকলে আমিদার, থাকলে আমিজ। আর যদি নারেশনে আমিদার থাকে তাহলে থাকলে আমিদার হয়ে যাবে, গুড, হয়ে যাবে বলা। এটা নারেশনের একটা সিস্টেম। কারণ আমরা জানি নারেশনে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়, এটা নারেশনের নিয়ম। তো থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার, থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার। তাহলে যেহেতু এখানে আর আছে বা আমিদার আছে, আর আছে, তাহলে ওয়াজার লাগবে। কি লাগবে? ওয়াজার লাগবে। তো অপশনে ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে একটা অপশনে ওয়াজার আছে। তার মানে আনসার হবে। তাহলে she asked me if I was happy in my new job. তাহলে বর্তমানে প্রশ্নটা হচ্ছে আর ইউ হ্যাপি ইন ইউ নিউ জব? তুমি কি তোমার জবটা নিয়ে সুখী আছো বা খুশি আছো? এটাকে নারেশন করলে হয়ে যাবে she asked me, যেহেতু এটা প্রশ্ন তাই আক্স হয়ে গেছে। সেট কি হয়ে গেল জানো ভাইয়া? ও আচ্ছা, ওখানে আক্স আছে, যাই হোক থাক। তো ইফ আই ওয়াজ হ্যাপি, আমি কি সুখী ছিলাম, আইটা যেখানেই থাক বড় হাতের হবে। কি হবে বলেন তো ভাইয়া? ক্যাপিটাল লেটার হবে। তাহলে ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব, আমি আমার নতুন জবটা নিয়ে সুখী ছিলাম কিনা, সে আমাকে এটা জিজ্ঞেস করলো। আশা করি ক্লিয়ার। হোয়াট টাইপ অফ দ্য ওয়ার্ড নাউন কেমিস্ট্রি? সো কেমিস্ট্রি, এইটা আমি একটু আপনাদের থেকে মতামত নিব দর্শক মন্ডলী। সুপ্রিয় দর্শক, আপনারা একটু মতামত দিন প্লিজ। কেমিস্ট্রি কি ধরনের নাউন? বিলিভ মি, এইটা ভুল করে অ্যারাউন্ড ধরেন 95% স্টুডেন্ট, 95% স্টুডেন্ট ভুল করে। বলেন কি হবে? মাননীয় মন্ত্রী, সরি, আমাদের মাননীয় সংসদ সদস্য, বগুড়া আসন 4 কি হবে? আচ্ছা, নাটোর আসন 5। গুড। আচ্ছা, কেন ভাইয়া? এই দেখেন, আমি সত্য বলছি কিনা দেখেন না, এই যে প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন মনে হয় মারামারি লাগছে, প্রপার আর অ্যাবস্ট্রাক্ট নিয়ে মারামারি শুরু হয়ে গিয়েছে। তো খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, যদিও আপাত দৃষ্টিতে দেখতে এটাকে প্রপার নাউন মনে হয়, প্রপার নাউন মনে হয়, এবং আমরা অনেকে লজিকও দিই, স্যার এটা একটা সাবজেক্টের নাম, তাই না বলেন? অথবা স্যার এটা তো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, লজিক কি স্যার? স্যার দেখেন না, বলেন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে স্যার, এটা প্রপার নাউন হবে না? মানে আমাকে অনেকে লজিক দেখাবে, তো এটা যেহেতু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে তার মানে এটা প্রপার নাউন। কিন্তু প্রিয় ভাই বোন আমার, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হলে প্রপার নাউন হবে ব্যাপারটা এমন না। কেন? আমি যদি কথার কথা অনেস্টি, খুব খেয়াল করে দেখেন, অনেস্টি অথবা কাইন্ডনেস, খুব মনোযোগ, হ্যাঁ, কাইন্ডনেস, অথবা প্রিয় ভাই বোন আমার হ্যাপিনেস, আমি এগুলা বড় হাতের লিখলাম, তো এগুলা তো সব প্রপার নাউন হয়ে গেছে, তাই না বলেন? প্রপার নাউন না এগুলা? না না, প্রপার নাউন তো। কেন বড় হাতের না? হ্যাঁ, কে বড় হাতের? আরে পাগলা, বড় হাতের লিখলে কি ক্যাপিটাল, মানে ক্যাপিটাল লেটার দিলে কি সেটা প্রপার নাউন হয়ে যাবে বলেন? সো এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো কি নাউন বলেন তো ভাইয়া? অ্যাবস্ট্রাক্ট নাউন। এজন্য বড় হাতের দিলেই প্রপার হয়ে যাবে, এটা লজিক না, মানে এটা মানে ভালো লজিক না আর কি। আচ্ছা, এখানে মজার ব্যাপার হচ্ছে কলা এবং বিজ্ঞানের নাম কিসের নাম বলেন তো ভাইয়া? কলা এবং বিজ্ঞান, কলা এবং বিজ্ঞান, যেটাকে আপনারা ইংলিশে বলতে পারেন সায়েন্স এবং আর্টস, তাই না? মানে আর্টস আর এটা হচ্ছে সায়েন্স, তাই না? সো কলা এবং বিজ্ঞানের নাম সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। কি হয় বলেন তো ভাইয়া? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। যেমন ধরেন কথার কথা গ্রামার, এই যে গ্রামার শব্দটা, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। কেমন নাউন, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে আপনার আছে মিউজিক হইতে পারে, সেটা হইতে পারে আপনার কথার কথা ফিজিক্স হইতে পারে। তারপরে কি যেন আছে আপনার ওই যে এইটা কেমিস্ট্রি। তো এই জিনিসগুলো কিন্তু আসলে ন্যাচারালি কি নাউন হবে বলেন? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। এটা একটু মাথায় রেখেন, প্রচুর আসে পরীক্ষায়, আমরা উল্টাপাল্টা ভুল করে চলে আসি, আবার লজিকও দেখি।
এটা প্রপার নাউন। অপশনে প্রপার নাউন না থাকলে লেখা দিই, খুদাই করে লিখে দিই স্যার ভুল আছে প্রশ্নে। প্রপার নাউন তেস্তাকার উন নাউন, প্রপার নাউন হবে স্যার এটা, ঠিক আছে? এটা প্রপার নাউন না, কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। কলা এবং বিজ্ঞানের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। ক্লিয়ার? হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? ও ভাই সাব, ওই একটু আগে পড়াইছিলাম কিনা, আপনি আসছিলেন? ছিলেন তো। তাহলে দেখেন আমরা একটু আগে বলেছিলাম যে কয়েকটা ভুল থাকে। একটা হচ্ছে এস থাকবে, মানে প্লুরাল বানানোর চেষ্টা করবে। আচ্ছা, একটা হচ্ছে দা থাকবে না, কি থাকবে না বলেন? দা থাকবে না, এস থাকবে। আর আরেকটা হচ্ছে ইজ থাকবে, কি থাকবে বলেন? তাহলে কয়টা ভুল করে এগুলো দিয়া? 3টা। আমরা দেখি ভুলগুলো আছে কিনা। ভাই আছে। তার রিচ মানে ধনীরা, পৃথিবী থেকে একজন দুজন ধনী না, কোটি কোটি মানুষ। আরে মুকেশ আম্বানির বাড়িতে যেই কয়টা মানুষ আছে এরাই তো কতগুলো মানুষ, তাই কতগুলো ধনী আছে, তার মানে অনেকগুলা। তাহলে এতগুলো ধনীর সাথে ইজ হয় না, ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে রিচের সাথে কি কোনোদিন এস হবে? রিচেস, গুডস। আপনারা যদি গুডস কাল বলে আপনি কি রাখবেন? পিঠে মারে ফেলবেন না বলেন? আপনি বদলে লয়ে পিটাইবেন, তাই না বলেন? তাহলে গুডস বলা যাবে না, রিচেস বলা যাবে না, কাটা। দ্য রিচ ডিড নট হ্যাপি অলওয়েজ, দুধ, এটা কোনো কথা? অলওয়েজ থাকলে দেখেন এটা একটা বুদ্ধি। এখানে ডিড নট আমরা কেন নিলাম না? অলওয়েজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কি হয় বলেন? যে কাজটা সবসময় হয়, অলওয়েজ হয়, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। অলওয়েজ হলে সেটা কি হয় বলেন? তাহলে অলওয়েজ আছে মানে আপনি ডিড নট জীবনও দিতে পারবেন না, ঠিক আছে? ওকে, তাহলে কি হবে ভাইয়া? এই যে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দ্য রিচ আর নট অলওয়েজ। ক্লিয়ার ইনশাআল্লাহ? গুড। পরের প্রশ্নটা দেখেন, এটা আরো গুরুত্বপূর্ণ। এটা আরো গুরুত্বপূর্ণ দেখেন, ইজ গোয়িং টু ওপেন এ শপ। সো ইজ গোয়িং কোন টেন্স বলা? কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস কোন টেন্স ভাইয়া? কন্টিনিউয়াস টেন্স। তাহলে কন্টিনিউয়াস টেন্স মানে কি জানো? বিং লাগে, তোমার মাথা, তোমার জামাইয়ের মাথা, তোমার দেওরের মাথা। এটা কন্টিনিউয়াস না, এটা কন্টিনিউয়াস। বেশিরভাগ ভাই বোন মনে করে যে এটা কন্টিনিউয়াস, তাই না? ব্যাপারটা বুঝছে? মানে এটা ভুল করি কিনা আমরা বলেন? আমরা ভুল করি। কেন আমরা ভুল করি? ভুল করার কারণটা যে আল্লাহ ইজ প্লাস ভার্ব আছে, আল্লাহ গো এটা তো কন্টিনিউয়াস। সাইজু স্যার কইছে কন্টিনিউয়াস থাকলে বিং লাগবে। বিং না থাকলে প্রশ্নের মধ্যে খোদাই করে বিং লিখে দিবেন, সেটা বিং হবে না রে সোনামণিরা। কেন? কারণ প্রিয় ভাই বোন আমার, এটা কন্টিনিউয়াস না। এই ইজ গোয়িং এর অর্থ হচ্ছে এখানে ভাইয়া উইল। ইজ গোয়িং মানে কি ভাইয়া? তার মানে হি উইল, কথার কথা। এই ইজ গোয়িং টু মানে হচ্ছে উইল, তাহলে হি উইল ওপেন এ শপ, মানে সে একটা দোকান খুলবে। এটা ফিউচার টেন্স। এটা কোন টেন্স? ফিউচার টেন্স। এটাকে বলা হয় নিয়ার ফিউচার। হ্যাঁ, তো যাই হোক, এখানে বাক্যটা বলা হচ্ছে হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, মানে সে একটা দোকান খুলতে যাচ্ছে, খুলে নাই, খুলবে। খুলবে সামনের বছর হইতে পারে, আর 50 বছর পর, 500 বছর পরে হইতে পারে। যাই হোক, তো মজার পর হচ্ছে সহজ কথায় এখানে বিং হবে না। এই প্রশ্নে কি হবে না বলেন তো ভাইয়া? কারণ এটা কন্টিনিউয়াস না। আমি আবার বলছি এটা কন্টিনিউয়াস না। এটার অর্থ হচ্ছে সে দোকান খুলবে, খুলে নাই। আমি সামনের মাসে বিয়ে করতে যাচ্ছি, আমি এখন করতেছি। যে কাজটা বর্তমান হয় সেটা কন্টিনিউয়াস, যেটা বর্তমান হয় না সেটা কন্টিনিউয়াস না। যে কাজটা চলে না সেটা কন্টিনিউয়াস না, ঠিক আছে? কন্টিনিউয়াস হওয়ার জন্য বাধ্যতামূলক হচ্ছে চলতে হবে, মানে বর্তমানে সেটা চলতে হবে, ঠিক আছে? যাই হোক, এই বাক্যটা কন্টিনিউয়াস না, তাহলে বিং হবে না। এই বিং নাই, বিং কেন দিলে টাকা? বিং কেন দিলেন? এই জন্য কাটা। তারপরে খেয়াল করে দেখেন ভাইয়া, এখানে উইলও দেওয়া যাবে না, উইলও দেওয়া যাবে না। কারণ এখানে কি উইল আছে? সরাসরি যেহেতু উইল নাই, আপনি উইল দিতে পারবেন না, বিং দিতে পারবেন না। ওই যে বিং দেখছেন, বিং দেওয়া যাবে। তাহলে বিং এর কারণে দুইটা অপশন বাদ। তার মানে অবজেক্ট হচ্ছে এ সব, সাবজেক্ট হয়ে যাবে এ সব। ইজ গোয়িং টু যা আছে তাই থাকবে, ইজ গোয়িং টু যা আছে তাই থাকবে। তারপরে বিভার্ব হিসেবে বি দিতে হবে, এন্ড V3, ওপেনের V3 হয়ে যাবে ওপেনড। তাহলে এ শপ ইজ গোয়িং টু বি ওপেনড বাই হিম, একটা দোকান তার দ্বারা খুলিত হতে যাচ্ছে। একটা দোকান তার দ্বারা খুলিত মানে খুলবে আর কিসে, এরকম কিছু মিল করে। ক্লিয়ার? ওকে, ফাইন। হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি ড্যাশ। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। আমি বলতাম এটা, আমি আগে বলতাম কন্টিনিউয়াস থাকা সত্ত্বেও বিং কেন হলো না? আজকে ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড। এই জন্যই তো ক্লাস নিচ্ছি। দেখেন, রাগ করিয়েন না, মানে আসলে আমরা কি বলে, আমরা সবাই আলহামদুলিল্লাহ যদি একটু আবার একটু শেয়ার করে দিতাম, তাহলে যেটা হয়তো যে আমাদের অনেক ভাই বোন যারা আসলে পরীক্ষা দিবে তাদের কাছে ক্লাসটা হয়তো পৌঁছাই যেত। হ্যাঁ, আবার একটু করে শেয়ার করে দেয় ইনশাআল্লাহ, যাতে করে সবার কাছে ক্লাসটা পৌঁছায় যায় ইনশাআল্লাহ। আচ্ছা, এটা কিন্তু খুবই মজার একটা প্রশ্ন। হি হ্যাড রিটেন দ্য বুক, মানে সে বইটা লিখেছে বিফোর হি ড্যাশ। দেখেন, এই যে বিফোর এবং আফটারের একটা ব্যবহার কিন্তু অনেক পরীক্ষায় এই পর্যন্ত আসতে দেখা গেছে। বিফোর এবং আফটার, বিফোর এবং কি ভাইয়া? আফটার। সো বিফোর মানে কি জানো ভাইয়া? আগে। বিফোর অর্থ কি রে? আগে। এই জন্য বিফোরের আগে পাস্ট পারফেক্ট হয়। বিফোরের আগে কি হয় বলেন তো ভাইয়া? তার মানে বিফোর আগে হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস কি হয়? আর বিফোরের পরে হয় B2, কি হয় ভাইয়া? মানে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আবার দেখেন, আফটার অর্থ কি জানো ভাইয়া? পরে। আফটারের পরে পাস্ট পারফেক্ট হয়, আফটার পরে কি হয়? পাস্ট পারফেক্ট। আর আফটারের আগে হয় কি ভাইয়া? B2, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো যাই হোক, এখানে কি আছে ভাইয়া? বিফোর। তাহলে এখানে বিফোর থাকলে বিফোরের আগে কি দেবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট অলরেডি দেওয়া আছে, তাহলে এই পাশে কি লাগবে ভাইয়া? B2। কি লাগবে? B2 লাগবে। তো B2 নাই মানে? B2 নাই মানে? B2 নাই মানে? এক অপশনে বি আছে, তাহলে আনসার হবে কি?
রিটায়ার। ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে ফাইন, ওকে ফাইন। পরের প্রশ্নটা দেখেন, আরো মজার। ফ্রাস্ট্রেশন রেজাল্ট ড্যাশ ব্যালেন্স। দেখে কে পারে? দ্রুত দ্রুত করতে হবে, খুব ইম্পর্টেন্ট। আমি আবার বলছি, আজকের ক্লাস থেকে হয়তো আপনি হুবহু অনেক প্রশ্ন প্রাইমারিতে কমন পাওয়া যাইতে পারে। আজকের ক্লাসটাকে দাম দিয়েন এবং গুরুত্বের সাথে করেন, হয়তো কাজে লাগবে ইনশাআল্লাহ। দ্রুত আনসার করতে হবে, দেখি এটা কে পারে। দ্রুত দ্রুত। প্রাইমারি শেষ মুহূর্তের সাজেশন ক্লাস চলছে, সো ক্লাসটা মন দিয়ে করেন। কি হবে বলেন তো? শেফালি কি হবে বলেন না? আচ্ছা, আমাদের একজন বইনা বলতেছে অফ হবে। আচ্ছা, আপনাদের কি খেয়াল অফ হবে? না প্রিয় ভাই বোন আমার, এখানে অফ হবে না। অফ হয় কোথায় জানেন? এডমিটের পরে। এডমিটের পরে অফ হয়। কনফিডেন্টের পরে কি হয় ভাইয়া? অফ হয়। তারপরে হচ্ছে এক্স্যাক্টলি কনসিস্ট অফ। ডিভয়েডের পরে অফ হয়। ডিভয়েডের পরে কি হয় ভাইয়া বলেন? অফ হয়। শোরের পরে অফ হয়। শোরের পরে কি হয়? অফ। এশিউরের পরে কি হয় ভাইয়া বলেন তো? অফ হয়। কনসিস্ট অফ। আর কি আছে অফ হলো বলেন তো? কনসিস্টের পরে কি হয় ভাই বলেন তো? অফ হয়। তো এটার পরে আসলে অফ হবে না, এটার পরে হবে রেজাল্টের পরে সাধারণত। এক্স্যাক্টলি গুড। রেজাল্টের পরে ইন হয়। রেজাল্টের পরে কি হবে? ইন হয়। রেজাল্ট ইন মানে হচ্ছে ফলে। রেজাল্ট ইন মানে কি ভাইয়া? ফলে। এবং ওদের পর হচ্ছে রেজাল্ট ইন মানে আরেকটা অর্থ আছে বয়ে নিয়ে আসা, বয়ে আনা, বয়ে আনা। তো একটু যদি খেয়াল করেন দেখেন প্রিয় ভাই বোন আমার, ফ্রাস্ট্রেশন মানে হতাশা। ফ্রাস্ট্রেশন মানে কি বলেন তো ভাইয়া? হতাশা। তো বলতেছে রেজাল্ট ইন মানে বয়ে নিয়ে আসে। তাহলে হতাশা বয়ে নিয়ে আসে কি ভাইয়া? সহিংসতা। তাহলে হতাশা সহিংসতা মানে হতাশা সহিংসতা বয়ে নিয়ে আসে। তার মানে একটা মানুষ যদি ফ্রাস্ট্রেটেড হয় বা হতাশ হয়, সে সহিংস হয়ে যেতে পারে, খারাপ কাজে লিপ্ত হয়ে যেতে পারে। যেমন সবচেয়ে সস্তা একটা উদাহরণ হচ্ছে, তাই না বলেন? মানে মানুষ বিড়ি খায় না, বিড়ি বললেও আবার অনেকে রাগ করতে পারে। সিগারেট, না আরো স্মার্ট, স্মোকিং। তাহলে হতাশ হলে মানুষ বিড়ি খায়, সিগারেট খায় বা খারাপ কাজে লিপ্ত হয়ে যেতে পারে। তাই হোক, সো বয়ে নিয়ে আসা, ফ্রাস্ট্রেশন রেজাল্ট ইন ভায়োলেন্স। এবং মজার পর হচ্ছে এই হচ্ছে ব্যাপার আর কি। ক্লিয়ার ইনশাআল্লাহ? আর আরো কিছু প্রিপোজিশন আছে ইন, যেটা প্রচুর আসে পরীক্ষায়। কনসার্ন, CERN। কনসার্নের পরে ইন হয়, এঙ্গেজের পরে ইন হয়। এঙ্গেজের পরে কি হয় বলেন তো ভাইয়া? ইন হয়। তারপর আরেকটা আছে ইনভলভ ইন। ইনভলভের পরে কি হয় বলেন তো ভাইয়া? ইন। হ্যাঁ গুড। ফেইথ ইন। আর কি আছে বলতো? ফেইথের পরে ইন হয়। গুড। ফেইথ ইন মানে বিশ্বাস করা। কনসার্ন মানে হচ্ছে লিপ্ত হওয়া। এঙ্গেজ মানে লিপ্ত হওয়া। ইনভলভ মানেও লিপ্ত হয়। এরপরে ইন হয়। এরপর কি হয়? ইন হয়। ক্লিয়ার? ওকে, পরের প্রশ্নটা আরো গুরুত্বপূর্ণ দেখেন প্রিয় ভাই বোন আমার। হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার নাম্বার? মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা প্রাইমারিতে আসছে, এটা নিবন্ধনে আসছে, এটা আবার বিসিএস এও আসছে, ডট 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 অনেক জায়গায় আসে। ফেইথ বানানটা এভাবে না শোনামনি, ফেইথ বানানটা হবে FAITH, ফেইথ। ঠিক আছে, এটা কি হবে বলেন না? কে পারে এটা দেখি? এটা যে পারবে। স্যার তারাবি সময় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা শেষ করে দিব। তারাবি সময় গেছে না, আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। 5 মিনিট ইনশাল্লাহ। বিড়ির গ্রান ভালো লাগে, দূর দাদা। আচ্ছা শোনেন না, এটা কি হবে বলেন? এই যে সিঙ্গুলার নাম্বার, নিচের কোনটা সিঙ্গুলার নাম্বার? দেখেন এই যে ক্রাইটেরিয়া, আমরা বলি না অনেক সময় আমার একটা ক্রাইটেরিয়া আছে। কোন একটা কঠিন কাজ যদি আমরা করে ফেলি, এখন কেউ যদি জিজ্ঞেস করে কেমনে করলা, তখন আমরা কি বলি বলেন তো ভাইয়া? আমার একটা কি আছে? ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া আছে, বলি কিনা বলেন? আমার একটা কি আছে? ক্রাইটেরিয়া আছে। এই আপনি বলেন না, গতকালকে তো আপনি বললেন আপনার স্বামী যখন জিজ্ঞেস করছিল তুমি এটা কেমনে করলা, তুমি তো সমোসা বানাইতে পারো না, কেমনে তুমি এটা রান্না করলা? তো আপনি বলছেন যে আমার একটা ক্রাইটেরিয়া আছে, আমি ইউটিউব দেখে দেখে রান্না শিখে ফেলছি। আচ্ছা তাহলে দেখেন এই যে ক্রাইটেরিয়া আছে, এটা মারাত্মক ভুল। কেন? আপনি যখন বললেন আপনি কি বলতে পারবেন আমার একটা, দেখেন তো প্রিয় ভাই বোন আমার একটা বুকস আছে এমন বলা যায়? আমার একটা বুকস আছে বলা যায় প্রিয় ভাই বোন আমার? আমার একটা পেন্স আছে এমন বলা যায়? আমার একটা বুকস আছে পেন্স আছে এমন বলা যায় না প্রিয় ভাই বোন আমার। কেন বলা যায় না? কারণ বুকস পেন প্লুরাল, একটার পরে প্লুরাল বলতে হয় না, বলতে হবে বুক অথবা পেন, তাই না বলেন? তো এই যে ক্রাইটেরিয়া শব্দটা, এটা প্লুরাল, অনেকটা বুকসের মতো অথবা পেনের মতো। তো আপনি বলতে পারবেন না আমার একটা ক্রাইটেরিয়া আছে, যদিও সারা জীবন বলছেন, আজকের পর থেকে বলবেন না। তাহলে এটাকে সিঙ্গুলার বানাইতে হলে এই কেটে দিয়ে অন দিতে হবে। কি দিতে হবে ভাইয়া? অন দিতে হবে। তাহলে আপনাকে বলতে হবে আমার একটা ক্রাইটেরিয়ন আছে, ক্রাইটেরিয়ন আছে। তার মানে এ থাকলে প্লুরাল, এ থাকলে প্লুরাল। তাহলে কি চাইছে? সিঙ্গুলার, তার মানে এটা কাটা। মনোযোগ, চাইছে আমাদের কি ভাইয়া? সিঙ্গুলার। তাহলে এই শব্দটা প্লুরাল, তার মানে এটা কি ভাইয়া? কাটা।
এ থাকলে সিঙ্গুলার হয়, এ থাকলে সরি এ থাকলে প্লুরাল হয়, এ থাকলে কি হয় ভাইয়া প্লুরাল হয়, তার মানে এটাও কাটা। এই কেটে দিয়ে ইউএম দিলে সেটা সিঙ্গুলার হয়ে যাবে। তারপরে এজেন্ডা, এ থাকলে কি হয় ভাইয়া প্লুরাল, তাহলে এ কেটে দিয়ে ইউএম দিতে হবে, তাহলে এটাও কাটা, তাহলে এটাও প্লুরাল, এটাও প্লুরাল, এটাও প্লুরাল, তার মানে আমাদের চাইছে কি সিঙ্গুলার। ইন্ডেক্স, এইটা সিঙ্গুলার। ইন্ডেক্সের প্লুরাল দুই ভাবে হয়, একটা হচ্ছে ইন্ডেক্স ইএস আর একটা হচ্ছে ভাইয়া ইন ডি সিইএস, মানে জাস্ট ইএক্স কেটে দিয়ে আপনার আইসিএস দিতে হয়, অথবা ইন্ডেক্সের যা আছে তাই এর সাথে ইএস যুক্ত করতে হয়। দুইভাবে করা যায়, পরীক্ষায় দুইটাই থাকবে, অপশন এ অপশন বি, দুইটাই যদি থাকে যে ইন্ডেক্সের প্লুরাল কোনটা, ইন্ডেক্সেস নাকি ইন্ডিসেস, আপনি এটা দিবেন ইন্ডিসেস, সেস সেস সেস, বুঝছেন তো? কি আপনি কি অন্য কিছু ভাবছেন? সেস ভাবছেন, তাহলে আনসার হবে ভাই এটা, ক্লিয়ার? হ্যাঁ, সে নিশ্চয় কিছু হবে নাই, ভাবছে কিন্তু বলতে চায় না। আচ্ছা, কোনো মানুষ একা বাস করতে পারে না, দিস ইজ রিয়েলি ভেরি কনফিউজিং, আমরা অনেক ভুল করি। এক্স্যাক্টলি, আমরা অনেকেই বলি নান ক্যান লিভ অ্যালোন, অনেকে বলি নো ওয়ান ক্যান লিভ অ্যালোন, অনেকে বলি নোবডি ক্যান লিভ অ্যালোন, অনেকে বলি নো ম্যান ক্যান লিভ অ্যালোন। এইটা কনফিউজিং কিনা দেখি, এটা একটু একটু আনসার করেন প্লিজ, আমি একটু জানতে চাই, দেখি আমাদের প্রিয় ভাই বোনরা কি ধরনের আনসার করে। সবাই সবাই একটু আনসার করেন। হ্যাঁ, নামাজের সময় হয়ে গেছে, আমরা ক্লাস শেষ করে দিব প্রিয় ভাই বোন আমার। নামাজের পর একটা, হ্যাঁ নামাজের সময় হয়ে গেছে, আমরা শেষ করে দিব। একটু দ্রুত দেখি এটা কে আনসার করতে পারে। নো ম্যান হবে নাকি নান হবে নাকি নো ওয়ান হবে নাকি নোবডি হবে, দেখি কে পারে, দ্রুত দ্রুত দ্রুত। সাদিয়া আফরিন, গুড, মাশাআল্লাহ। আচ্ছা, মাহমুদা, শাকিল হাসান আনসার করেছেন, অসাধারণ, গুড। সবাই সবাই ট্রাই করি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমার স্বামী এসবের ধারে কাছে যায় না, আমি খুব লাকি। আচ্ছা, গুড। আচ্ছা, গুড। কেউ ভাই বোন আমার, এই প্রশ্নটা নিয়ে বিভ্রান্তি আছে। দেখেন এখানে বলা হচ্ছে কোনো মানুষ, কোনো মানে নো, কোনো মানে কি ভাইয়া নো, আর মেন মানে কি জানো ভাইয়া, সরি মানুষ মানে কি জানো ভাইয়া, অটো বের হয়ে গেছে, বলে শুদ্ধ বের হয়ে গেছে। তাহলে নো মানে, কোনো মানে নো, আর মানুষ মানে কি ভাইয়া ম্যান, তাহলে কোনো মানুষ মানে হচ্ছে নো ম্যান, কোনো মানুষ মানে কি ভাইয়া নো ম্যান, তার মানে আনসার হবে নো ম্যান। নো মান না আবার, হ্যাঁ নো মান খুব পছন্দ না, নো ম্যান হবে, নো মান কেন বলেন, নো ম্যান হবে, কি হবে নো মান না নো ম্যান, কি হবে নো ম্যান, গুড, নো ম্যান, ভালো করে বলবেন। আর এটাই যদি থাকে ভাইয়া, এভাবে থাকে, কেউ একা বাস করতে পারে না, গুড, মাশাআল্লাহ। তাহলে নান ক্যান লিভ অ্যালোন, বা তখন আপনি এগুলো বলতে পারবেন, কথার কথা, কোনো সমস্যা নেই। নান ক্যান লিভ অ্যালোন, নো ওয়ান ক্যান লিভ অ্যালোন, নোবডি ক্যান লিভ, এই সবগুলোর অর্থে কেউ একা বাস করতে পারে। কিন্তু যখন কোনো মানুষ বলবে তখন অবশ্যই নো ম্যান হবে, মনে থাকবে প্রিয় ভাই বোন আমার? ওকে, ফাইন। তাহলে এটা কনফিউজিং ছিল, জন্য ক্লিয়ার করে দিলাম। আশা করি আজকে জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আচ্ছা, আবার সেটাই আসছে, ওকে ফাইন। এটা দেখেন, আচ্ছা আচ্ছা, এইটা শুনেন, আমি আপনাদের সবাইকে নিয়ে একটু বুদ্ধি খাটাতে বলবো। সূত্র দরকার নেই, জাস্ট আমরা একটু বুদ্ধি খাটাবো, কারণ আল্লাহ পাক আমাদের সবাইকে ব্রেন দিয়েছেন, মাথা দিয়েছেন, আমরা একটু মাথা খাটাবো। সেটা হচ্ছে, দেখেন আপনি যখন ধরেন কোনো একটা ব্যাপার, আপনি কি চোরকে জানান, মানে ম্যাটারকে জানান, কোনো একটা ঘটনা ঘটলে আমরা কি ম্যাটারকে জানাই না পুলিশকে জানাই? কোনো একটা ঘটনা ঘটলে আমরা সাধারণত পুলিশকে জানাই। শোনেন না পুলিশ কি, ওই শোনেন না কি, আমার বাসায় না চুরি হয়েছে, একটু আসবেন। তার মানে আমরা পুলিশকে জানাই, কাকে জানাই বলেন? পুলিশকে জানাই, আমরা ব্যাপারকে জানাই না। তাহলে আমরা ম্যাটারকে যেহেতু জানি না, ম্যাটার আগে হইতে পারবে না, ম্যাটার আগে হইতে, তাহলে আমরা জানাই কাকে বলে? পুলিশকে জানাই। কাকে জানাই বলেন তো ভাইয়া? পুলিশকে। তাহলে যাকে জানাই সে আগে হবে, যাকে জানাই সে কি হবে বলেন তো ভাইয়া? আগে হবে, যাকে জানাই সে কি হবে? আগে হবে। এটা একটা ফ্যাক্ট। আর আরেকটা ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আপনি যখন পুলিশকে কোনো একটা ব্যাপার জানান, তো পুলিশ কি কখনো একা আসতে দেখছেন আপনি? পুলিশকে যখন কোনো একটা ব্যাপার জানান, পুলিশ জীবনে কোনোদিন দেখছেন একা আসতে? একা আসলে তো পুলিশই মানুষ পিটা মেরে হালাইব। পুলিশ যদি একা একা আসে, আপু আপনি ফোন দিয়েছিলেন, আপনার বাসায় নাকি চুরি হয়েছে, আমি না চলে আসছি, ফোন পাওয়ার সাথে সাথে দৌড়ায় চলে আসছি আপু, বিশ্বাস করেন আমি পারলে উড়ে উড়ে আসতাম, আপনার বাসায় চুরি হয়েছে, আমি আপনার থাকি কোনো থানায় আমি থাকতে পারি কোন? তাহলে পুলিশ কি এভাবে বলবে কখনো আইসা বলেন? পুলিশ কি একা আসতে পারে? আসবে কখনো? পুলিশ একা আসলে তো পুলিশকে চোরে পিটায় মেরে ফেলবে। তো পুলিশ সাধারণত একা আসে, এক্স্যাক্টলি, চোর একা আসে, পুলিশ একা আসে। তো পুলিশ সাধারণত দলবদ্ধ ভাবে আসে, সো পুলিশ একলা আসে না। তাহলে পুলিশ একটা দল নিয়ে আসে, পুলিশ আসলে কয়েকজন আসে, 4-5 জন মিলে আসে। 4-5 জন মিলে আসে কি আপনি বলতে পারবেন যে পুলিশ ওয়াজ? তাহলে পুলিশ কি হবে বলেন তখন ভাইয়া? ওয়ার হবে। তাহলে পুলিশ ওয়ার ইনফর্ম, মানে পুলিশকে জানানো হয়েছিল অফ দা ম্যাটার, পুলিশকে জানানো হয়েছিল অফ দা ম্যাটার, অর্থাৎ মানে কথার কথা, পুলিশকে জানানো হয়েছিল অফ দা ম্যাটার, মানে ওই চুরির ব্যাপারে, কোন একটা ব্যাপারে পুলিশকে জানানো হয়েছিল। জমজ 2 মেয়ে নিয়ে আপনার ক্লাস করছি, গুড, ওকে ফাইন।
তাহলে বুঝছো তো আল্লাহর মধ্যে? ওকে ফাইন। দ্য সিনোনিম অফ ইনসাইট, ইনসাইট মানে কি যেন করা ভাইয়া? কাউকে উত্তেজিত করা, কি করা? উত্তেজিত করা, অথবা বাংলা যদি আমরা সুন্দর করে বলি খেপানো। আমরা যেটা করি, একজন বন্ধু আরেকজন বন্ধুকে খেপাই না বলেন প্রিয় ভাই বোন আমার? যেমন একটু আগে আমি কিন্তু আপনাকে খেপাচ্ছিলাম, তাই না বলেন? ওই যে আপনি বললেন নোমান আমার অনেক পছন্দ, তাই না? হ্যাঁ, তো যাই হোক, এই যে খেপানো বা উত্তেজিত করা, তো এমন একটা ওয়ার্ড বের করতে হবে যেটার অর্থ হচ্ছে খেপানো বা উত্তেজিত করা। পারমিট মানে কি যেন ভাইয়া? অনুমতি দেওয়া। তো এটা হচ্ছে না, উত্তেজিতর সাথে অনুমতির কোনো সম্পর্ক নাই। আর্চ মানে অনুনয় করা বা অনুরোধ করা, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, এটাও হচ্ছে না। তারপর ডিসিভ মানে কি যেন ভাইয়া? প্রতারণা করা। ডিসিভ মানে কি করা? প্রতারণা করা। এবং মজার ব্যাপার হচ্ছে এই ডিসিভ এটা কিন্তু বানান হিসেবেও আসে, এটার সাথে আরেকটা বানান আছে, সেটা হচ্ছে এটা CEIBE, এটা পরীক্ষা আসে। এন্ড আরেকটা বানান আছে পারসিভ, CEIBE। মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু আসছে আপনার প্রাইমারি দ্বিতীয় ধাপে, সম্ভবত দ্বিতীয় ধাপের পরীক্ষা, নাকি প্রাইমারি দ্বিতীয় ধাপের পরীক্ষা সম্ভবত এটা আসছে, অথবা প্রথম ধাপের পারসিভ, এটাও আসছে, এটাও তো আসছে, দেখলেন? তাহলে একটু মনে রাখেন, DCEI মাঝখানে কি হবে? CEI মাঝখানে কি হবে? CEI মাঝখানে কি হবে? CEI। তাহলে ডিসিভ মানে ডিসিভ, RECEIVE, PER পার, CEIVE। ডিসিভ মানে প্রতারণা করা, রিসিভ মানে গ্রহণ করা, পারসিভ মানে উপলব্ধি করা। পারসিভ মানে কি করা ভাইয়া? উপলব্ধি করা। পারসিভ মানে উপলব্ধি করা। ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে, যাই হোক, তাহলে আনসার হবে ইনস্টিগেট। এক্স্যাক্টলি, ইনস্টিগেট মানে হচ্ছে ভাইয়া কাউকে খেপানো বা উত্তেজিত করা। তার মানে আনসার কি হবে বলেন? এ। আনসার কি হবে? এ। আনসার কি হবে ভাইয়া? এ। তারপর দেখেন, পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, সলভ দিস প্রবলেম। খুবই মজার একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন অনেক আসে, প্রচুর আসে। তো সলভ শব্দটা কি জন্য ভাইয়া? ভার্ব না অভার্ব? ওই ভার্ব, গুড। এটা একটা ভার্ব। এটা একটা কি ভাইয়া? ভার্ব। সো ভার্ব দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ কি ভাইয়া? সেন্টেন্স। আর মজার ব্যাপার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স কে যদি প্যাসিভ করতে হয়, কি করতে হয় বলেন? প্যাসিভ করতে হলে লেট দিয়ে শুরু করতে হবে। কি দিয়ে বলেন তো ভাইয়া? পৃথিবীর যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে সাধারণত লেট দিয়ে শুরু করতে হয়। সাধারণত কি দিয়ে ভাইয়া? লেট দিয়ে। হ্যাঁ, লেট দিয়ে শুরু করতে হয়। হ্যাঁ, লেট দিয়ে শুরু করতে হয়। এটাকে আমি সলভ করে দেব। সলভ দিস প্রবলেম, বাক্যটা প্যাসিভ ভয়েস হবে, আমি পসিভ ভয়েস করব না। করে দেন, আপনি করে দিলে তো আরো ভালো হয়। ভাই নাসির স্যার বলে আজকে সে হেল্প করতে চায়, অথচ এতক্ষণ আমাকে একটু হেল্প করে নাই। আমার সময় উল্টা পাল্টা বলে, আমার এটা কনফিউজ করে ভাই। নাসির স্যারের প্রতি আসলেই। আচ্ছা, গুড। গুড। ছি 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 ছি, তুমি এটা বলতে পারলে? ছি। আচ্ছা, যাই হোক, লেট দিয়ে শুরু হবে। লেট নাই মানে কাটা, লেট নাই মানে লেট কেন দিলেন না কাটা? তাহলে লেট আছে, লেট আছে। এখন ফ্যাক্ট হচ্ছে দেখেন, লেটের পরে আপনাকে আগে সাবজেক্ট, পরে কি দিতে হবে? ভার্ব দিতে হবে। সো এখানে সাবজেক্ট কি বলেন তো? লেট দিস প্রবলেম, সলভ দিস প্রবলেম। তাহলে সলভ দিস প্রবলেম এটা হচ্ছে অবজেক্ট, এটাই হয়ে যাবে এই বাক্যের কি? সাবজেক্ট। দা হবে বা দিস হবে, সমস্যা নেই। তাহলে এখানে ইউ করতে গেল, ও ভাই ইউ করতে গেল কাটা। তার মানে কি হবে? এই যে লেটের পরে এটা হবে সাবজেক্ট, তারপরে বিভার প্লাস V3, বিভার প্লাস V3, বিভার প্লাস V3, তার মানে আনসার হবে। তাহলে লেট দ্য প্রবলেম বি সলভ বাই ইউ, লেট দ্য প্রবলেম বি সলভ বাই ইউ। ওকে, তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, শি ফ্যান্স হারসেলফ। এটা এই কারণে নিয়েছি, দেখেন এইটা একটা কি যেন ভাইয়া, কি প্রোনাউন বলেন না? রিফ্লেক্সিভ প্রোনাউন। সো আরেকটা প্রোনাউন আছে ভাইয়া রেসিপ্রোকাল প্রোনাউন, ইচ আদার ওয়ান অ্যানাদার, ইচ আদার ওয়ান অ্যানাদার, ইচ আদার ওয়ান অ্যানাদার, ইচ আদার ওয়ান অ্যানাদার। সো যদি থাকে ইচ আদার অথবা ওয়ান অ্যানাদার মানে রেসিপ্রোকাল প্রোনাউন, অথবা যদি থাকে রিফ্লেক্সিভ প্রোনাউন, হারসেলফ, হিমসেলফ, মাইসেলফ, এরকম কিছু একটা প্রিয় ভাই বোন আমার। এমন যদি থাকে রিফ্লেক্সিভ প্রোনাউন অথবা রেসিপ্রোকাল, রিফ্লেক্সিভ অথবা রেসিপ্রোকাল, রিফ্লেক্সিভ অথবা রেসিপ্রোকাল প্রোনাউন যদি থাকে প্রিয় ভাই বোন আমার, সেক্ষেত্রে যেটা করতে হবে এক্স্যাক্টলি সাবজেক্টের জায়গায় থাকবে, সাবজেক্টের জায়গায় থাকবে এবং অবজেক্টের জায়গায় থাকবে। জাস্ট এখানে বিভার প্লাস V3, বিভার প্লাস V3, বিভার প্লাস V3। তাহলে সাবজেক্ট সি এর জায়গায় সি আছে, সি আছে, সি আছে, সি আছে। ফ্যান্স যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বিভার হয় এম, ইজ অথবা কি হবে? আর হবে। সেখানে অ্যামিদার নাই কাটা, অ্যামিদার নাই কাটা, অ্যামিদার নাই কাটা। তাহলে অ্যামিদার আছে, অ্যামিদার আছে। V3 ফ্যান, ফ্যানেড, ফ্যানেড হয়ে যাবে। তারপরে জাস্ট প্রিপোজিশন বাই কিন্তু দিতেই হবে, বাই নাই মানে কাটা। তাহলে প্রিপোজিশন বাই হবে, দেখেন এই যে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, অবজেক্টের জায়গায় অবজেক্ট। তাহলে বিভার প্লাস V3 এন্ড একটা বাই দিতে হবে। তার মানে আনসার হবে সি। আনসার হবে কি ভাইয়া? সি। আনসার হবে সি। ক্লিয়ার ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? গুড। তাহলে দেখছেন এইটা গুরুত্বপূর্ণ ছিল, এই জন্য বলে দিলাম।
আমরা তো ভয়েস আগে করতাম স্যার, একটা জিনিস কি, ওই মানুষ যখন ওই বাসর ঘরে যায় বা প্রেম করে, একদম, এই সব সে লাগে। তোমাকে যদি আমি আগে পাইতাম আগে, তাই না, তুমি আগে আমার জীবনে এলে না কেন, মানে অনেক কথা কয়। আচ্ছা। ঠিক আছে, অনেক কথা কয়। এখন কিন্তু অনেকে কিন্তু অনেক মেয়েরা ছেলেরাও কিন্তু এটা বলে যে ভয়েসের ক্লাসে আগে সাইদুল স্যারকে বা ন্যারেশন ক্লাসে আগে সাইদুল স্যারকে পেলাম না কেন, এটা কিন্তু আফসোস করতে পারছে। যে আফসোস করতেছে এই জন্য যে তারা যদি আগে পাইতো আপনাকে, তাহলে আগে অনেক আগে তাদের চাকরিটা হয়ে যেত। Exactly. কি কথা সত্য না? কথা ঠিক। কথা ঠিক। হ্যাঁ, কথা ঠিক। এই দেখছি আপুটা বলছে 100%। রাইট, গুড। আচ্ছা, তো যাই হোক, প্রিয় ভাই বোন আমার, যেহেতু আমাদের সময় গেছে, আমরা শেষ করে দিচ্ছি, কোনো টেনশন নাই ইনশাআল্লাহ। তো মজার ব্যাপার হচ্ছে, সমস্যা নেই, আরো ক্লাস হবে, টেনশন নেই, আরো ক্লাস হবে ইনশাআল্লাহ। আচ্ছা করেন, সত্য কথা না? হ্যাঁ হ্যাঁ, কথা কিন্তু সত্য। আমি যে বললাম যে অনেকে এটাই কিন্তু বলে, মানুষ যখন প্রেম করে না, প্রেমের সময় ওরে বানি রে, ইস এ তোমার সাথে আগে আমার দেখা হলো না কেন, আগে কেন পরিচয় হলো না, ইস তোমার সাথে যদি অষ্টম শ্রেণীতে পরিচয় হলো, নবম শ্রেণীতে, ওরে উহ আর কইও না, আর কইও না, লজ্জায় মরে যায়। ঠিক আছে না, ইস তোমার হাতটা এত নরম কেন, কত হাত ধরে শুরু করে, কি সুন্দর কথা, ইস তোমার সাথে কেন আগে দেখাটা হইলো না। তো এই যে কত রোমাঞ্চকর কথা তারা বলে, মানে সারা এই রোমাঞ্চ করতে করতে বাসর ঘর শেষ, ওদিকে আল্লাহু আকবার কি হইলো, কারণ নামাজ পড়তে যাইতে হইব, মানে বাসর করার হইলো না, মানে এত রোমান্টিক কথাগুলো হয়। তাই সাইদুল স্যারের ক্লাস যদি আগে রিয়েলি যদি আগে কেউ পাইতেন, তাহলে এত কষ্ট করে আর মানে ইংরেজি শিখতে হতো না। ওই দেখো দেখো কি কি, ওই যে দেখেন, এই যে দেখেন আখি একটা লিখছে, একদম সত্যি কথা, সাইদুল স্যারের লজ্জা শেষ। এই কি কয় সাইদুল স্যারের লজ্জা শেষ। ভাই রিয়েলি ইংরেজিটা কিন্তু মারাত্মক একটা কঠিন একটা সাবজেক্ট আমাদের বলতে হবে, কারণ ইংরেজি তো আমাদের মাতৃভাষা না, এটা বাস্তবিক কঠিন। ছোটবেলা থেকে আমরা প্রাইভেট পড়ি, তারপর কিন্তু পারি না। এই দেখেন আপনি যখন মানে ষষ্ঠ শ্রেণীতে পড়েন, তখন কিন্তু ভয়েস সেন্স ছিল, আপনি কিন্তু করছেন, কিন্তু তখন স্যাররা যেভাবে গতানুগত শিখাইতো, আমরা কিন্তু ওইভাবে গতানুগত কি, আমরা ওইভাবে গতানুগতিক শিখে তো মানে পরীক্ষা হলে পড়াটা একটু কঠিন। এই জন্য যদি এই নিনজা টেকনিক গুলোর মাধ্যমে যদি আমরা 4টা অপশন দেখে যদি একটা উত্তর করতে পারি, তাহলে তো কত সুবিধা, তাই না? অনেক সুবিধা না, বলেন তো? হাফসা কল লেখছে স্যার শরম করে, জি স্যার একদম সত্যি কথা। এই যে ফারহাদউদ্দিন বলছে যে একদম সত্যি স্যার, সাইদুল স্যারকে লজ্জা দিয়ে না, আর লজ্জা দিয়ে না। সাইদুল এই এই আপনাদের মনে হয় কি সাইদুল স্যার লজ্জা আছে? আপনার মনে করেন কি সাইদুল স্যার কি প্রেমিক পুরুষ মনে হয় না? সে কি রোমান্টিক বাক্য জানেন আপনার, এই মনে হয়? হ্যাঁ, সাইদুল স্যার যে গান রোমান্টিক বাক্য যদি কেউ শুনেন, ও যদি কোনো মাইয়া যদি বিবাহিত মাইয়াও শুনে, ও অবিবাহিত হয়ে যাবে, বুঝছেন? সাইদুল স্যার রোমান্টিক বাক্য যদি কেউ শুনে, ভাই ইংরেজি রোমান্টিক কথা নাই আছে কোথায়? এই সাইদুল স্যারের ভিতরে যে কি দুষ্ট দুষ্ট কথা, ওরে ভাই এই যে এত কথা জানে ভাই। আমি একদিন খুলনাতে না সাইদুল স্যার, আরে খুলনা গেছি, রাতে 2 জনে ঘুমাইছি সাইদুল স্যার আমি, ওরে ভাই আমি আর কি, এ 14 গুণ জানে। সাইদুল স্যারের ভিতরে অনেক রোমান্টিকতা আছে। আসল কথা কি মনে করে যে আমরা মনে হয় হুজুরদের ভিতরে মনে হয় রোমান্টিকতা নাই, এটাও ফাও কথা, ভুয়া কথা। আপনি দেখবেন আমাদের মতো বউরাই পরকীয়া করে, হুজুরদের বউরা জীবনে পরকীয়া করে না, আর হুজুরদের বউরা কখনো আরেক জায়গায় যাইব না। কথা কি সত্য কিনা? কথা কিন্তু সত্য। আপনি কয়জন হুজুরের বউ পরকীয়া করে, আর কয়জন হুজুরের বউ আরেকজনের সাথে ভেগে গেছে, কয়জন? কারণ হুজুরদের ভিতরে কি আছে? স্টামিনা আছে, রোমান্টিকতা আছে, সবই আছে। এটা আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত। আর হুজুরে দেখবেন মেয়ে পটাইতে কিন্তু কোনো মানে কি কইলি রাজি, তাই না? সাইদুল স্যার আরো বেশি রোমান্টিক, এই যে দেখছেন এই যে সাইদুল স্যার আরো বেশি রোমান্টিক, দেখছেন? আনিশা লিখছে জি স্যার সাইদুল স্যার অনেক বেশি রোমান্টিক। রাসেল মিয়া বলছে যে রাইট স্যার গুড। সবাই জি স্যার নাজির স্যারকে চিরকুমার কুমার সংগঠনের সভাপতি হিসেবে দেখতে চাই, এই আমার সভাপতি করেছে রেলমন্ত্রীর সাথে স্যার একটা বউ নাই। আচ্ছা গুড। সাইদুল স্যার রিয়েলি রোমান্টিক, অনেক সুন্দর। আচ্ছা যাই হোক, আপনাদের উদ্দেশ্যে একটু কথা বলি। সাইদুল স্যার এটা কই, এই যে নট। আচ্ছা একটা কথা হলো আমাদের, সেটা হলো যে আমাদের যারা আমাদের কোর্স সম্পর্কে যারা ভর্তি হবেন, তাদেরকে আজকে কিন্তু একটা স্বাধীনতার মাস, তাই না? একটা স্বাধীনতার মাস। আমাদের মমিনুল স্যার ফোন দিয়ে বললো আমাকে যে স্যার একটা অফার দিয়ে দেন, ছোট একটা অফার দিয়ে দেন। সবাই কিন্তু চায় আসলে, অনেকে যে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, এগুলোকে সবাই একটু কি চায় যে একটু কিন্তু, হ্যাঁ একটু সবাই কিন্তু একটু অফার চায়, তাই না? প্রিয়তমা 2 ছবির নায়ক স্যার নাসি স্যার, এটা কোনো কথা? এটা কোনো কথা? এই দেখছে স্যার হুজুর অনেক বেশি রোমান্টিক, দেখছেন অনেকেই কইতেছে স্যার, দেখছেন মেয়েদের কথা কিন্তু অনেক বলে। কি হাবিব স্যার ভালো আছেন আপনি? কইছিলেন ইয়া হাবিবি। আচ্ছা যাই হোক, এখন কি অফার দিলে এই স্বাধীনতার এই মাসে কি অফার দিলে ভালো হবে, এটা একটু বলেন আমাকে। সাইদুল স্যার কথা কন না কেন? কথা ঠিক। আচ্ছা অফার কোনটা অফার চান বলেন, কোন কোর্সে অফার চান আজকে শুনি একটু। সাইদুল স্যারের সাথে অনেক কাজ থেকে সময় কাটাইছি, সাইদুল স্যার অনেক আন্তরিক। কোন মেয়ে কমেন্টটা করছে না ছেলে?
এই কি কয় এ কমেন্ট উপরে চলে গেছে আরে লেখছে কোন মেয়ে লিখছে মনে হয় তাই না যে সাজেশনের কাছে অনেক রোমান্টিক সময় কাটেছি আরে কমেন্ট লিখছে এই কমেন্টটা কি কোনো মেয়ে লিখলো নাকি কি কয় সাজেশন লজ্জা দৌড় দিছে দেখেন এটা কোনো কথা স্যার ইংলিশ ক্লাস আমার চাই নামাজ শেষ গোস হবে আরে নিবে না আমার 11 থেকে 20 গ্রেডের উপর প্লিজ আচ্ছা সুলতানা সাদিয়া লিখছে স্যার 11 থেকে 20তম গ্রেড আচ্ছা দেখেন এই যে 11 থেকে 20তম 11 থেকে কে তো 11 থেকে 20তম গ্রেড ঠিক আছে এই 11 থেকে 20তম গ্রেডের নতুন ব্যাচের আমাদের কোর্স ফি কত ছিল ভাইয়া কোর্স ফি ছিল কিন্তু 2200 টাকা কত টাকা 2200 টাকা কিন্তু আমাদের কোর্স ফি ছিল কত টাকা 2200 টাকা ঠিক আছে তো এই 2200 টাকা থেকে একটু আমরা ছাড় দিয়ে দিই কই চলে যাও তোমার হাজবেন্ড কই ঠিক আছে আচ্ছা আচ্ছা 11 থেকে 20তম গ্রেড আমরা 2200 টাকা কোর্স ফিতে দিয়েছি আসলে এই কোর্স ফিটা আমরা একটু কমাই দিই যাদের একটু কমাই দিই এই কোর্স ফিটা আমরা 2200 টাকা থেকে 2000 টাকা করে দিলাম কত টাকা 2000 টাকা করে দিলাম আমরা কত টাকা করে দিলাম এটা 2000 টাকা করে দিলাম মনে থাকে জানো 2200 টাকা থেকে কত করে দিলাম 200 টাকা কমে এটা 2000 টাকা করে দিছি হলো ক্লিয়ার যাও আচ্ছা লিখছেন স্যার এইটা কোনো কথা কেন কমাই দিছি না কমাই দিছি 200 টাকা কমাই দিছি কিন্তু 11 থেকে 20তম গ্রেড 2000 টাকা করে দিছি এরপর যাদের আবার একটু আর্থিক সমস্যা এরপর থাকবে আচ্ছা আরো দিয়ে দিই তাদের 1800 টাকা দিয়ে দিলাম যাদের আর্থিক সমস্যা থাকবে 1800 টাকা ঠিক আছে না এই যে দেখেন 2000 টাকা দিয়ে যাদের আর্থিক সমস্যা আছে তাদের কত 1800 টাকা দিয়ে দিলাম আর কোনো কথা হবে না এই অফারটা কিন্তু থাকবে আজকে রাত 12টা পর্যন্ত আজ রাত 12টা পর্যন্ত এরপর আর চাবেন না মনে থাকে জানো এবার দেখেন 18তম লিখিত এই অফারটা কিন্তু শুধু আজকের জন্য আগামীকাল আবার সেম 2200 টাকা কিন্তু আগামীকাল আজকে রাত 12টা পর্যন্ত এই অফারটা পাবেন ঠিক আছে আচ্ছা 18তম লিখিত নিবন্ধন কোর্স এটার জন্য আপনারা খালি অফার চান 3000 টাকার কোর্স সেখান থেকে আমরা কত করে দিলাম 2500 টাকা কিন্তু করে দিছি কত টাকা 2500 টাকা করে দিছি 2500 টাকা করে দিছি যাদের আর্থিক সমস্যা যাদের আছে তারা এই কোর্সটা কি করবেন 2000 টাকা দিয়ে দিবেন যাদের আর্থিক সমস্যা 2000 টাকা দিয়ে দিবেন এবং আজ রাত 12টা কখন আজ রাত 12টা পর্যন্ত মনে থাকে জানো স্যার আপনারা কি লাইব্রেরি সায়েন্সের লিখিত কোর্স করান হ্যাঁ লাইব্রেরি সায়েন্সের লিখিত কোর্স করাই স্যার 11 থেকে 20তম গ্রেড অনলাইন বাদে অফলাইন নাই আছে 11 থেকে 20তম গ্রেডে আমাদের অফলাইন কোর্স ফি 4000 টাকা কত টাকা 4000 টাকা অফলাইন কোর্স ফি 4000 টাকা অফলাইন প্লাস অনলাইন 47তম বিসিএস এর অফার দেন আচ্ছা 47তম বিসিএস অফারটা দিয়ে দেই 47তম বিসিএস 47তম বিসিএস প্রিলি 47তম বিসিএস প্রিলির একটা অফার আমরা দিয়ে দেই আচ্ছা যারা এখানে আপনারা আছেন ঠিক আছে স্লাইড আছে আচ্ছা আমরা শারীরিক শিক্ষার উপর এটার শেষে একটু আমরা 2-4 মিনিট আমরা একটু যারা শারীরিক শিক্ষা কারা দিবেন তারা একটু থাকেন যারা শারীরিক শিক্ষা লিখিত পরীক্ষা দিবেন তারা একটু থাকেন ঠিক আছে আমাদের শারীরিক শিক্ষা স্যার কিন্তু এসে গেছেন আপনাদের উপরে কিছুটা হালকা একটু সময় একটু আলোচনা করে দিবেন পরে আবার সে বেসিক ক্লাস নিয়ে দিবে আপনাদের হ্যাঁ ম্যাথে লিখিত আছে হ্যাঁ নামাজের পরে ক্লাস হবে চমৎকার ক্লাস হবে নামাজের পরে আচ্ছা নামাজের পরে নিয়ে নিব কোনো সমস্যা না চমৎকার ক্লাস নিয়ে নেবো বাংলা লিখিত ক্লাস নেবো প্রয়োজনে নাহলে কারকের ক্লাস নেবো কোনো সমস্যা না নাহলে 6 মাস পড়াই দেবো 47তম বিসিএস প্রিলি আচ্ছা এটা 4000 টাকা থেকে আজকে 3500 টাকা করে দিলাম কত টাকা 3500 টাকা করে দিলাম 500 টাকা কমাই দিলাম আজ রাত 12টা পর্যন্ত এর সাথে প্রত্যেকটার সাথে কিন্তু হাইলাইটস বা লেকচার শিট কিন্তু ফ্রি এটা 500 টাকা আমি কমাই দিলাম আজকে রাত 12টা পর্যন্ত এই অফারটা কিন্তু আর কিন্তু দিব না কিন্তু মনে থাকে জানো 3500 দিয়ে দিলাম আর কোনটা অ্যাডভান্স প্রাইমারি কোর্স এটা 2200 টাকা থেকে 2000 টাকা করে দিলাম কত টাকা 2000 টাকা করে দিলাম এবার দেখেন অ্যাডভান্স 19তম নিবন্ধন প্রিলি কোর্স এটা আমরা 2000 টাকা করে দিলাম কত টাকা 2000 টাকা করে আজ রাত 12টা পর্যন্ত দেখি স্যার স্কুল আচ্ছা 2টা বাজে ভর্তি আছি আমার জন্য 11 থেকে 20তম গ্রেড কত
যারা 2টা ব্যাচে ভর্তি আছেন তারা 1620 টাকা দিবেন। যারা 2টা আমাদের কোনো কোর্সে ভর্তি আছেন তারা 1620 টাকা, তারা 1620 টাকা। আর যারা 47 করবেন তারা দেবেন 3000 টাকা, ঠিক আছে। আর 11 থেকে 20তম গ্রেড তারা দেবেন 1620 টাকা, ঠিক আছে। আর যারা অ্যাডভান্স প্রাইমারি কোর্স আছে, অ্যাডভান্স 19তম নিবন্ধন কোর্স আছে, তারা এখান থেকে 1620 টাকা দিবেন। যারা আমাদের কোনো না কোনো কোর্সে ভর্তি আছেন তারা এখানে দেবেন 1620, এখানেও দেবেন 1620। ক্লিয়ার স্যার? প্রাইমারি নতুন কি শুরু হয়ে গেছে স্যার? হ্যাঁ, প্রাইমারি নতুন ক্লাস শুরু হবে 30 তারিখ থেকে। আমাদের প্রাইমারি নতুন ব্যাচের ক্লাস শুরু হবে, অ্যাডভান্স প্রাইমারি কোর্স। আজকে রাত 12টা পর্যন্ত ভর্তি হতে পারবেন মাত্র 2000 টাকায়। কত টাকা? 2000 টাকা, 2000 টাকা, 2000 টাকা। ক্লিয়ার স্যার? 18তম নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য আপনারা কি লাইব্রেরি সায়েন্স পড়ান? হ্যাঁ, আমাদের লাইব্রেরি সায়েন্স আছে তো, পড়াই না মানে লাইব্রেরি সায়েন্স আছে। আর আমাদের প্রত্যেকটা সাবজেক্টের টিচার কিন্তু আলাদা। মনে করেন না নাসির স্যার লাইব্রেরি সায়েন্স পড়াবে, সমস্ত কোর্সের জন্য আলাদা টিচার কিন্তু। আর আমরা প্রত্যেকের জন্য বই পাঠাই দিই কিন্তু। আপনাদের বাজারে কোনো বই কিনতে হবে না, লিখিত পরীক্ষার জন্য কোনো বই মানে বই কেনা লাগবে না। আর আমরা কোনো পিডিএফ দেই না, পিডিএফ দেওয়ার দরকার নাই। পিডিএফ ফটোকপি করতে আপনার অনেক টাকা লাগবে ভাইয়া। আপনি লিখিত পরীক্ষার একবার কি ভেবে দেখেছেন লিখিত পরীক্ষার পিডিএফ ফটোকপি করতে কত টাকা লাগবে? গ্রামগঞ্জে ফটোকপির দোকানে একটা ফটোকপি প্রিন্ট করতে গেলে 2 টাকা থেকে 3 টাকা 4 টাকাও লেগে যায়, ঠিক আছে। 3 টাকা লাগে মিনিমাম গ্রামে একটা ফটোকপি করতে। তার চেয়ে আমরা তো বই আপনাদের দিয়েই দিব। আর প্রত্যেক স্যার ক্লাসে কিন্তু পুরো হ্যান্ড নোট আপনাদের তৈরি করে দিবে, আপনারা সেগুলো লিখে ফেলবেন। ক্লিয়ার? ওকে, এটা দাও। এবার দেখেন এখন কোন নাম্বারে টাকা পাঠাবেন আর কি করবেন, এটা একটু দেখেন। কোন নাম্বারে টাকা পাঠাবেন আর কি করবেন, আমি একটু মোবাইল নাম্বারটা এখানে লিখে দিচ্ছি। ওকে, হ্যাঁ, মোবাইল নাম্বারটা লিখে দিচ্ছি, একটু দেখেন। 01767265758, এই একটা নাম্বার, ঠিক আছে। আর একটা নাম্বার দিয়েছি 01755072190। নাম্বার দুটো স্ক্রিনশট দিয়ে রাখেন দ্রুত। স্যার হিসাব বিজ্ঞান লিখিত ক্লাস হয়? স্যার হিসাব বিজ্ঞান লিখিত ক্লাস হবে, হবে 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 না কেন? সব হবে স্যার। 19তম ভর্তির পর থেকে ক্লাস শুরু হবে। কি আগে 29 তারিখ 29 তারিখ পরীক্ষাটা প্রাইমারি শেষ হলে আমরা সবগুলা কোর্স রান করে দিব, সবগুলা কোর্স রান করে দেবো। এই 11 থেকে 20তম গ্রেডের এইটা হলো 3 থেকে 4 মাসের কোর্স, 3 থেকে 4 মাস কোর্স হবে এটা। যদি এর আগে হেলথের পরীক্ষা বা ফুডের পরীক্ষা আগে ডেট দিয়ে দেয় তাহলে দ্রুত আমরা এই কোর্সটা শেষ করে দিব। এবং 18তম লিখিত নিবন্ধন পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস চলবে ভাইয়া। এখানে কিন্তু আমরা কোনো পিডিএফ দিব না, আবার বলে দিচ্ছি, নিবন্ধন লিখিত পরীক্ষা আমরা কোনো পিডিএফ দেবো না। আপনাদের বই দিয়ে দেবো, বই কুরিয়ারে বাড়ি পাঠিয়ে দেবো, বই পড়বেন। আর টিচার প্রত্যেকটা নোট খাতা করে দিবে, অর্থাৎ যে কটা প্রশ্ন পড়াবে ওই প্রশ্ন কটা হ্যান্ড নোট একদম তৈরি করে দিবে আপনাদের। ক্লিয়ার? ওর বাইরে কিছু পড়া লাগবে না। আর 47তম বিসিএস পরীক্ষার একদম 47তম প্রিলির আগ পর্যন্ত আপনি ক্লাসটা করতে পারবেন এখানে। ক্লিয়ার? এখানে কিন্তু একদম। আর এটার জন্য বাজার গাইড বই দরকার নেই, আমরাই সব পাঠিয়ে দেবো আপনাদের বিসিএস পরীক্ষার জন্য। আর এই যে দেখেন, এই যে নম্বরগুলো দিয়েছে 01767265758 এবং 01755072190, এই নম্বরগুলোতে শুধু আপনারা টাকা পাঠাবেন। আর এই নাম্বারটা কিন্তু আমার নাম্বার, যাদের একটু আর্থিক সমস্যা থাকবে তারা এই নম্বরে কল করবেন, মনে থাকবে। আর আজকে যে অফারটা আমি এখন দিয়ে দিলাম এটা মমিনুল স্যার অনুরোধ করছে এবং অনেক স্টুডেন্টরা অনেক আশায় ছিল যে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, এই উপলক্ষে হয়তো জব মেডিসিন কিছু একটা করবে, আশায় ছিলেন। আচ্ছা যাই হোক, সে আশাটা পূরণ হয়ে গেল। অথচ এতক্ষণ যারা ভর্তি হলো অনেকেই 2500 টাকা দিয়ে লিখিত কোর্সে ভর্তি হয়ে গেছে, এখানে 2200 টাকা দিয়েছে। এখন কিন্তু 11 থেকে 20তম গ্রেড পেয়ে গেলেন 1800 টাকায়, রাত 12টা পর্যন্ত। এখানে পেয়ে গেলেন লিখিত 2500 টাকা থেকে 2000 টাকায় পেয়ে গেলেন, বিশেষ পেয়ে গেলেন 3500 টাকায়। এবং দেখেন আপনার অ্যাডভান্স যে প্রাইমারি এবং অ্যাডভান্স নিবন্ধন দুইটা কোর্স পেয়ে গেলেন 2000 টাকা করে। ক্লিয়ার? হ্যাঁ, 11 থেকে 20তম গ্রেডে বই দিব, সব আমাদের নিজেদের বই সব দিয়ে দিব। বই দিব না কেন? অবশ্যই বই দিব, অবশ্যই বই দিব। স্ক্রিনশটটা লিখে রাখেন। আজ ছাড়া অন্যদিন 19তম নিবন্ধন ভর্তি হতে গেলে কত টাকা লাগবে? আজ ছাড়া যদি অন্যদিন ভর্তি হতে যান নিবন্ধনে 2200 টাকা দিবেন, বেশি না, 2200 টাকা। কত আর 18, 19, 20, 21, 400 টাকা বেশি, ওটা কোনো ব্যাপার না। 400 টাকা বেশি দিবা আগামীকাল, শুধু 400 টাকা বেশি দিবা, এটা কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না। ঈদের পর ভর্তি হবো 47তম বিসিএস নাসরিন আক্তার, ইনশাল্লাহ হয়ে যাবেন ঈদের পরে। স্যার লিঙ্কটি দিতেন খুব ভালো হতো, কাইন্ডলি লিঙ্কটি দিলে খুব ভালো হতো, ইনশাল্লাহ হবে। আর কার কোনো প্রশ্ন থাকলে একটু বলেন তো, প্রশ্ন থাকলে বলেন। তোমারই কই কোষাকে ডাক দাও, বলেন বলেন বলেন। এই যে আমাদের জব মেডিসিন খুলনা শাখায় কিন্তু আমাদের দেখেন সেখানেও সার্চ চলতেছে, যে টুটপাড়া শাখার নাম্বারও কিন্তু দেওয়া আছে খুলনা শাখায়। খুলনা, টুটপাড়া এবং দৌলতপুর আমাদের দুটো শাখা। যারা খুলনা অফলাইনে ভর্তি হবেন তারাও কিন্তু সেখানে একটা বিশাল সার্চ চলতেছে।
স্যার লাইব্রেরি সায়েন্সের লিখিত পরীক্ষার জন্য ভর্তি ফি কত টাকা? লাইব্রেরি সায়েন্সের লিখিত পরীক্ষার জন্য ভর্তি ফি আমাদের 2500 টাকা। এখন 12টার মধ্যে, আজ রাত 12টার মধ্যে ভর্তি হলে 2000 টাকা। আজ রাত 12টার মধ্যে ভর্তি হলে 2000 টাকায় ভর্তি হতে পারবেন যে কোনো কোর্সে। স্যার বই অবশ্যই পাবা। স্যার ক্লাস কয়টা থেকে হবে? 11 থেকে 20তম গ্রেডের এখন ক্লাস হবে সকাল 11টায় এবং ঈদের পরে রাত সন্ধ্যা 7টায় হবে 11 থেকে 20তম গ্রেডের ক্লাসটা, সন্ধ্যা 7টায়। মনে থাকবে। স্যার ইংলিশ বেসিক কোর্স কত টাকা? ইংরেজি শুধু বেসিক কোর্স হয় না, আমাদের ইংরেজি সব সাবজেক্ট মিলিয়েই কিন্তু কোর্সে আমাদের আলাদা কোনো সাবজেক্ট নেই। স্যার ইংলিশ লিখিত স্কুলের ফি কত? এই যে ইংলিশ, এই যে সবই বললাম, 18তম লিখিত ইংলিশ বলেন, যে কোনো সাবজেক্ট বলেন, এই যে 2000 টাকায় ভর্তি হতে পারবেন আজ রাত 12টা, এরপর কিন্তু আর পারবেন না। আগামীকাল আবার 2500 দিতে হবে, 1 টাকা কম দিলেও পারবেন না। ঠিক আছে। 19তম প্রিলির ক্লাস কতদিন চলবে? 19তম প্রিলির ক্লাস 5 থেকে 6 মাস লাগবে, 5 থেকে 6 মাস। 19তম নিবন্ধন প্রিলি 5 থেকে 6 মাস সময় পাবেন। বুঝছেন? স্যার আমি আগে কি বিদ্যার স্টুডেন্ট, কিন্তু আমাদের ক্লাস খুব ভালো লাগে। থ্যাংক ইউ ভাইয়া, সবাই ভালো বা আমাদের সব প্রতিষ্ঠান ভালো চেষ্টা করে, তাই না? সবাই পড়ানো ভালো পড়ানোর চেষ্টা করে, আমরা আমাদের ডেডিকেশন দিয়ে চেষ্টা করি। আমরা সবসময় চাই যে আপনারা অনেক, আমরা আগে বাংলা টিচার আমি একটু দিছিলাম, তখন আপনারা বলছেন না বাংলা স্যার চেঞ্জ করা যাবে না, নার্সারি নেওয়া লাগবে। এই জন্য আমরা কিন্তু যে টিচার দেখেন আমরা ওই সাবজেক্টে নিই। আমি কিন্তু কখনো জিকে পড়াই না, ঠিক আছে না? যে স্যাররা যে সাবজেক্টের জন্য আছে ওই সাবজেক্টই কিন্তু আমরা নিই, তাই তো? 11টা 20তম ক্লাস রেকর্ড থাকবে, সব ক্লাস রেকর্ড হবে ভাইয়া, সব ক্লাস। স্যার মিরপুর 10-এ অফলাইন সময় জানতে চাই। আমাদের মিরপুর 10-এ অফলাইন সকাল 9টা থেকে শুরু হয়, রাত 11টা পর্যন্ত চলে। আপনি রাত, এই যে দেখেন না কিছুক্ষণ আগে আপুর আসলো, রাত 11টা পর্যন্ত আমাদের লাইভ ক্লাস চলে। শারমি সুলতানা স্যার 18তম নিবন্ধন লিখিতটা কি 19তমতে চলবে? না, চলবে না। যদি পারেন ভালো চলবে, নতুন করলে ভালো না। স্যার ইংলিশ লিখিত ক্লাস কোন স্যার নিবে? ইংরেজি লিখিত হাবিব স্যার আনতো, আসুন তো। হাবিব স্যার কয় কি কয় ইংরেজি লিখিত ক্লাস, এই যে দেখেন, এই যে হাবিব স্যার ছিলেন না, হাবিব স্যার ইংরেজি লিটারেচার ক্লাসটা নেবে, সাইদুল স্যার ব্যাকরণের ক্লাস নেবে। কথা ক্লিয়ার? হাবিব স্যারের লিটারেচার ক্লাস করেন নাই? যদি কেউ করে থাকেন একটু কমেন্টে জানান। হ্যাঁ আচ্ছা, এই যে হাবিব স্যার ইংরেজি লিটারেচার ক্লাস কেউ যদি করে থাকেন এখানে একটু কমেন্ট করে জানান তো, জানান, একটু কমেন্ট করে জানান। স্যার 11তম 20তম অফলাইন কোর্স কতদিন? স্যার 11তম 20তম গেট আমাদের 3 মাসও লাগতে পারে, 2 মাসও শেষ করতে পারি, যদি মানে ইসের উপর ডিপেন্ড করবে সার্কুলার কখন, মানে সার্কুলার না, পরীক্ষার ডেট কখন দিবে। তবে ধরে নাম 3 মাস লাগবে, 3 মাস লাগবে। এটা বেসিক ক্লাস। স্যার জীববিজ্ঞান লিখিত ক্লাস শুরু হবে সব জীববিজ্ঞান। এই মেহেদি স্যারে ফোন দিও তো, শুক্রবার না? আচ্ছা, জীববিজ্ঞানের ফ্রি ক্লাস হবে আমাদের শুক্রবার, শুক্রবার জীববিজ্ঞানের ক্লাস হবে আমাদের। মেহেদি স্যারের ক্লাস আগে যারা করছেন তারা চিনেন, মেহেদি স্যার শুক্রবার দিবে, উনি শুক্রবার ছাড়া পারে না। করেছি স্যার অসাধারণ, ইজাজুল হক নালবাজি স্যার করেছি অসাধারণ। প্রাইমারি ক্লাস কবে হবে? সব 30 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত আমাদের পরীক্ষা, তো 30 তারিখ থেকে হবে। সহকারী মৌলবী লিখিত কোর্স কত ভাইয়া? লিখিত কোর্স 2500 টাকা, 2500 টাকা। তবে 2000 টাকায় ভর্তি হতে পারবেন আজ রাত 12টা। ওটা তো বুঝতেছি, আজ রাত 12টা, মনে থাকবে? ক্লিয়ার? স্যার ধর্ষণ না, কি না ধর্ষণ না, দর্শন। স্যার দর্শনের, দর্শন মানে সাবজেক্ট আছে একটা না? আরে থুক্কা ভাই, ভুল তো মানুষেরই হয়। আজকে জানি কি এটা দেখলাম ফেসবুকে, ওই যে ছবি কি যেন উদ্বোধন করে, আমি এই ছবি ওমর সানির পাশে ছিল, কি একটা সিনেমার যেন উদ্বোধন দেখলাম, ভিডিও দেখলেন স্যার, আমি এই খুশিতে পুরো গর্ভবতী হয়ে গেছি। পরে বল না, সরি গর্ভবতী না। তাই এরকম কিন্তু হয়। স্যার চারুকলার একটা লিখিত ক্লাস দেন, চারুকলাটা দিব। হ্যাঁ চারুকলা, আচ্ছা ঈশ্বর দাও তো একটু। আচ্ছা একটু এবার একটু শারীরিক শিক্ষা ক্লাসটা আমরা একটু দেখি, যে শারীরিক শিক্ষার সাজেশনটা একটু বের করো ভাইয়া। শারীরিক শিক্ষার স্যার যেহেতু আসছেন একটু দিয়ে দিই, দেন তো। কই বড় বলবো? ওকে আচ্ছা এটা কই যান স্যার? আরে দাঁড়ান, আসো। আচ্ছা 17তম শিক্ষক নিবন্ধন, বিষয় শারীরিক শিক্ষা ও ক্রিয়া, পদের নাম সহকারী শরীর চর্চা মানে ব্যায়াম। হ্যাঁ ব্যায়াম করতে হবে, শরীর চর্চা এবং শরীর চর্চা শিক্ষক। এই যে যারা শারীরিক শিক্ষায় যারা আছেন, যারা স্কুল এবং স্কুলে কলেজে আছে নাকি? কলেজে তো নাই, আছে এটা কলেজে, কলেজেও আছে। তাই শারীরিক শিক্ষায় যারা আছেন, যারা একটু ব্যায়াম টাম করবেন, বাচ্চাদের স্কুলে ব্যায়াম শিখাবেন, ঠিক আছে, তাদের কিন্তু এটা লাগবে, এই কোর্সটা কিন্তু লাগবে। পিটি টিচার কিন্তু লাগবে, যারা হবে তাদের জন্য কিন্তু এই কোর্সটা, ঠিক আছে।
এটা উপরে যাচ্ছে না কেন? স্লাইড আকারে করো, এটা ডানে হয়ে যাবে। ও এটা আচ্ছা, দেখেন এখানে শারীরশিক্ষা কোড নাম্বার 318 পূর্ণমান কত 100 নম্বর একটা পরীক্ষা লিখিত প্রাত্যহিক সমাবেশ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আর যাই হোক, একটু স্যার একটু বুঝাই দেন এটা কি। আমি তো ফুটবল, আমি তো সব খেলা পারি না, কিছু কিছু খেলা পারি। এটা আচ্ছা, আমি আগে আমার পরিচয়টা দিই। আমি হাফিজুর রহমান রুবেল, শারীরিক শিক্ষা বিষয়ে লিখিত যে কোর্সটা আছে, আমি যদি আল্লাহ চাই ক্লাসগুলো আমি কন্টিনিউ করার চেষ্টা করব। তো অন্যান্য সাবজেক্টে যে লিখিত যেই প্রশ্নের মানবন্টন, শারীরিক শিক্ষায় সেই মানবন্টন। এটার যাতে প্রথম ক বিভাগে 5টা কোশ্চেন থাকবে। 5টা কোশ্চেন হচ্ছে 5×15 নম্বর। আর প্রত্যেকটা কোশ্চেনে যেমন 1 নাম্বার দিয়ে একটা কোশ্চেন থাকবে, ওইটার সাথে একটা অথবা থাকবে, ওই দুইটা থেকে একটা দিবেন। আবার 2 নাম্বার দিয়ে একটা কোশ্চেন থাকবে, একটা অথবা থাকবে। এরকম করে প্রথম 5টা থাকবে 5×15 নম্বর। এবং খ বিভাগে গিয়া আবার আপনার এরকম 5টা কোশ্চেন থাকবে, 5টা কোশ্চেনে 5×5=25 নাম্বার। এই সব মিলে হলো 100। এখন এখানে একটু ব্যতিক্রম যেটা আছে খ বিভাগে, 10 নাম্বার কোশ্চেনে যে ওখানে অথবা ওরকম থাকবে না, ওখানে একসাথে শর্ট কোশ্চেন থাকবে 7টা, ওখান থেকে আপনার 5টা উত্তর দিতে হবে। এই হচ্ছে শারীরিক শিক্ষার মান বন্টনটা। এবার আমরা একটু কথা বলবো সিলেবাসটা নিয়ে। সিলেবাসে কি থাকবে? সিলেবাসে থাকে প্রাত্যহিক সমাবেশ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, অ্যাথলেটিক্স, ট্র্যাক অ্যান্ড ফিল্ড, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয় ভিত্তিক প্রশ্ন, হাউস সিস্টেম, এখানে লেখাটা ভুল হয়েছে, হাইস হয়েছে কিন্তু হাউস হবে, হাউস সিস্টেম, খেলাধুলা পরিচালনা পদ্ধতি, টিফিন প্রোগ্রাম। আর খেলাধুলার মধ্যে কি কি থাকে? ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল ও ব্যাডমিন্টন খেলার আইন কানুন। আর থাকবে খেলাধুলার সাম্প্রতিক জ্ঞান সম্পর্কে ধারণা। এই সাম্প্রতিকের মধ্যে থাকবে আপনার যে যদি বাংলাদেশের পরীক্ষার কাছাকাছি চলমান কোনো সিরিজ থাকে, আবার আপনার ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, অনূর্ধ্ব এরকম অলিম্পিক গেম, এরকমের যে কাছাকাছি যেটা থাকবে বা 2-1 বছর আগে যেটা থাকবে, এইগুলো নিয়ে এই পার্টটায় থাকবে এই খেলাধুলা ও সাম্প্রতিক জ্ঞানের মধ্যে। আর খেলাধুলায় আঘাত ও প্রতিকার। এবার আমি যদি একটু প্রত্যেকটা অধ্যায় নিয়ে একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করি, তাহলে এই প্রাত্যহিক সমাবেশ, প্রাত্যহিক সমাবেশের মধ্যে থাকে সাধারণত প্রাত্যহিক সমাবেশ কি, এবং এই যে প্রাত্যহিক সমাবেশের কার্যাবলী, আর শিক্ষা প্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশের গুরুত্ব, এরকমের কোশ্চেন থাকে। বা ইহা ছাড়া আরো অনেক থাকতে পারে। আমরা যখন অধ্যায় ভিত্তিক ক্লাস নিব তখন এগুলো বিস্তারিত প্রশ্ন দিব, সাজেশন দিব, তখন দেখবেন। এরপর আছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ব্যাপারটা হচ্ছে যে প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্ব, প্রয়োজনীয়তা আর ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনার পদ্ধতি, এগুলো থাকে। এরপর আসেন অ্যাথলেটিক্স, ট্র্যাক অ্যান্ড ফিল্ড। অ্যাথলেটিক্স, ট্র্যাক অ্যান্ড ফিল্ড এটা কিন্তু 2টা অংশে বিভক্ত, ট্র্যাক ইভেন্ট আর একটা হচ্ছে ফিল্ড ইভেন্ট। ট্র্যাক ইভেন্টের মধ্যে কি থাকে? ট্র্যাক ইভেন্টের মধ্যে থাকে বিভিন্ন দৌড়, যেমন 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, 400 মিটার দৌড়, 1600 মিটার দৌড়, ম্যারাথন দৌড়, আবার থাকে হাঁটা, এই যে ওয়াকিং একটা আছে ওইটা। আর ফিল্ড ইভেন্টের মধ্যে 2টা অংশ থাকে, একটা হচ্ছে কি জাম্প ইভেন্ট আর একটা হচ্ছে থ্রোয়িং ইভেন্ট। জাম্প ইভেন্টের মধ্যে কি কি থাকে? জাম্প ইভেন্টের মধ্যে থাকে আপনার দীর্ঘ লাফ, উচ্চ লাফ, তারপর হচ্ছে পোল ভোল্ট থাকে, আর একটা যে জাম্প আছে 3 স্টেপ জাম্প, যেটাকে আমরা ট্রিপল জাম্প বলি, ওইটা। আর থ্রো ইভেন্টের মধ্যে আবার 4টা পার্ট থাকে, সেটা হচ্ছে গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, আর একটা হচ্ছে যে হ্যামার। এরপর আছেন শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক বিষয়ভিত্তিক প্রশ্ন। শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে কিছু। এই কোশ্চেনগুলো আপনারা সাধারণত এটা পাবেন 9ম শ্রেণীর যে বইটা আছে ওইটাতে পাবেন। আর পাবেন আপনার আমরা যে বিপিএড যে বইটা পড়েছি, যেটাকে কি বলে স্বাস্থ্য শিক্ষা ও প্রাথমিক চিকিৎসা, এই বইটার মধ্যে কোশ্চেনগুলো পাবেন। এরপর আছে হাউস সিস্টেম। হাউস সিস্টেমে কি থাকে? হাউস সিস্টেমে আপনার থাকবে হাউস ভাগের পদ্ধতি। হাউস ভাগে কি মানে বাড়ির না, হাউসটা হচ্ছে স্যার, আমরা যে একটা প্রতিষ্ঠানে যতগুলো শিক্ষার্থী থাকে প্রত্যেকের বিভিন্ন দলে ভাগ করি, ওটা আপনার কোয়ান্টিটির উপর নির্ভর করে যে কতগুলো স্টুডেন্ট, তার উপরে বিভিন্ন। এবার খেলাধুলা পরিচালনা পদ্ধতি। খেলাধুলা পরিচালনার বিভিন্ন পদ্ধতিগুলো নিয়ে এখানে আলোচনা থাকে। আর টিফিন প্রোগ্রাম, টিফিন প্রোগ্রামটা হচ্ছে আপনাদের কাছে একটু নতুন মনে হবে, কারণ হচ্ছে টিফিন প্রোগ্রাম হচ্ছে এরকমের যে আমরা দীর্ঘ সময় ক্লাস করার পরে একটু ক্ষুধার ভাবটা চলে আসে, তো সেক্ষেত্রে আমাদের টিফিনের দরকার হয়। আর এই টিফিন অনেক স্টুডেন্ট নিয়ে আসে, আবার যারা একটু গরিব তারা আনতে পারে না, বা আনলেও পুষ্টিকরটা আনতে পারে না। এজন্য সরকারও মাঝে মাঝে টিফিনের আয়োজন করে, ব্যবস্থা করে, বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, সব প্রতিষ্ঠান যদিও পাইনি। তো এইটা একটু নতুন হবে, এইটা আমাদের এইটা নিয়ে খুব জোরালো ক্লাস হবে।
এরপর আসে খেলাধুলার মধ্যে থাকে ফুটবল। এটা নিয়ে যা থাকে আমরা জানি, ফুটবলের মাঠ, ফুটবলের আইন কানুন, এরপর অফসাইডের নিয়ম, কি কি কারণে অফসাইড হয়, ফ্রি কিক, ইনডাইরেক্ট ফ্রি কিক, এইসব। ক্রিকেটে সেম ওই রকমের মাঠ থাকবে, নিয়ম থাকবে। আবার ক্রিকেটের আউট কত প্রকার, ভলিবলেও সেম একই জিনিস, মাঠ, নিয়ম কানুন, কি কি কারণে সার্ভিস ফল্ট হয়, হ্যান্ডবলেও একই জিনিস, ব্যাডমিন্টন একই জিনিস, ওই রকমের কোশ্চেন হবে। আর হচ্ছে এই সাম্প্রতিক জ্ঞান, এটা আগেই বলেছিলাম যে বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ, অলিম্পিক, এগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকবে। আর খেলাধুলায় আঘাত ও প্রতিঘাত, আমরা যখন খেলাধুলা করতে যাই তখন বিভিন্ন ধরনের আঘাত পেতে পারি। এই আঘাত পেলে তখন আমাদের কি কি প্রতিকার, কি কি চিকিৎসা নিতে হবে, এটা আমরা ওই যে স্বাস্থ্য শিক্ষা ও প্রাথমিক চিকিৎসা বইয়ের মধ্যে পাবো। আর আমি আপনাদের বলবো, বাজারের যে গাইড বইগুলো আছে এগুলা না পড়ে আমি আপনাদের অল্প কয়েকটা গাইড, হ্যান্ড নোট করে দিবেন স্যার। এটা পরে দিয়ে দেবো। হ্যাঁ, পুরো হ্যান্ড নোট দিবেন, তাহলে সুবিধা হবে যে আচ্ছা আচ্ছা, যে আমাদের পুরো হ্যান্ড নোট দিলে মানে এটা মানে অনেক সুবিধা হবে, স্টুডেন্টদের কিন্তু পড়তে অনেক সুবিধা হবে, তাই না? আচ্ছা আচ্ছা, আমি কিছু বই ওখানে হ্যান্ড নোট করে দিব, তখন এটা আপনার ক্লিয়ার হয়ে যাবেন যে বাজারের গাইড বই থেকে কি কি বই পড়লে ভালো হবে। আচ্ছা, বই তো আমরা পড়ে দেবো স্যার, আমাদের টাইম হয়ে গেছে। আর যেহেতু আমরা আমরা পুরোটা এর পরে আমরা আপনাদের সবগুলোই কিন্তু আমরা দেখিয়ে দিব যে কিভাবে কি পড়ানো হবে। স্যার কিন্তু পুরো সাজেশনটা আজকে দেখাতে পারলো না, কারণ যেহেতু নামাজের সময় আমাদের হয়ে গেছে, আগে নামাজ। তো যাই হোক, সবাই যারা আমরা নামাজে যাব, সবাই আপনারা নামাজে যান, ইনশাল্লাহ নামাজ পড়ার পরে আবার আমরা লাইভ ক্লাসে কিন্তু চলে আসবো, এবং সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু আজকে নিব ইনশাল্লাহ। আপনারা সবাই থাকবেন। আর যারা শারীরিক শিক্ষা কোর্সে আছে, কোনো টেনশন নিয়েন না, শারীরিক শিক্ষা কোর্সে ভর্তি হয়ে যান। আর বাজারে কোনো গাইড বই কিনতে হবে না, যত ইনস্ট্রুমেন্ট আছে অর্থাৎ হ্যান্ড নোট থেকে শুরু করে যা লাগবে সবগুলো আমরা আপনাদেরকে কুরিয়ার করে একদম বাসায় পৌঁছে দেবো। এরকম প্রত্যেকটা ক্লাস আবার আগামীকাল রেডি থাকবেন। আগামীকাল কিন্তু আমাদের লিখিত পরীক্ষা, যারা আইসিটি লিখিত পরীক্ষা দিবেন, আগামীকাল আমাদের আইসিটি লিখিত পরীক্ষার উপর জমজমাট, আমাদের তৌহিদ স্যার জমজমাট একটা লিখিত বেজে ক্লাস নেবেন। যারা আইসিটি আছেন তারা কিন্তু আগামীকাল সব রেডি হয়ে থাকবেন। ওকে, আগামীকাল কিন্তু আমরা দেবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে আমাদের নামাজের পরে আবার। ওকে, আল্লাহ হাফিজ।